এবার দেখো, আমরা এই যে যে দুটি বইয়ের আলোচনা করলাম, একটা নগদান বই আর একটা পাস বই, তোমাদের এই কথাগুলা কিন্তু মাথায় রাখতে হবে। এবং সাথে সাথে আমার মনে হয় যে আমার কথাগুলোর সাথে সাথে তোমাদের যদি কথাগুলা আত্মস্থ করতে পারতে, তাহলে অঙ্কগুলো আরো বেশি বুঝতে। যেমন দেখো, আমি লিখেছি সংক্ষেপে একদম গরমিলের কারণ, অর্থাৎ কোথায় গরমিলটা হবে, তোমার আমার মধ্যে না। আমার যে দুইটা বই নিয়ে আলোচনা করলাম, একটু আগে আমি আলোচনা করেছি, একটা নগদান বই আর একটা পাস বই, সেই দুইটা বইয়ের মধ্যে আমার কি হবে, এই গরমিল গুলো দেখা দিবে। সেই দুইটা বইয়ের নাম দেখো, এই যে আমি দেখাচ্ছি একটু, এই যে দেখো, নগদান বই ও পাস বই, নগদান বই ও ব্যাংক বিবরণী। ব্যাংক বিবরণীর আরেক নাম হলো পাস বই। এই দুইটা দেখো, দুইটা উদ্বৃত্তের মধ্যে গরমিলের কারণ আমি সংক্ষেপে লিখে দিয়েছি, দুটি উদ্বৃত্তের মধ্যে গরমিলের কারণ। তোমরা যদি একটু খেয়াল করো, এই কারণগুলো কি লিখেছি, অপরিশোধিত বা বকেয়া চেক সমূহ। অর্থাৎ আমি, আমার কাছে ধরো তাসনুবা টাকা পয়সা পায়, তাহলে তাসনুবাকে আমি কি নগদ টাকা দিয়ে পরিশোধ করবো টাকাটা? অথবা আমার যদি পকেটে নগদ টাকা না থাকে, তাহলে আমি তাসনুবাকে বলতে পারি যে আমি ব্যাংকে যাওয়ার সময় নেই আমার, তুমি আমাকে 5,000 টাকা পাবা, আমি তোমাকে একটা চেক দিয়ে দিলাম। তাহলে তাসনুবা এই চেকটা নিয়ে কোথায় যাবে? ব্যাংকে যাবে। ব্যাংক থেকে গিয়ে আমার অ্যাকাউন্ট থেকে টাকা উঠায় নিয়ে চলে যাবে। অথবা আরেকটা সুযোগ আছে আমাদের বাংলাদেশে, প্রাপ্য বিল বা প্রদেয় বিল। প্রাপ্য বিল বা প্রদেয় বিল, এখানে এই প্রাপ্য বিল বা প্রদেয় বিলের মেয়াদ থেকে সাধারণত 60 দিন বা 90 দিন, 60 দিন বা 90 দিন মেয়াদি হয় প্রাপ্য বিল বা প্রদেয় বিলটা। আমি যদি কাউকে একটা বিল দিয়ে টাকাটা পরিশোধ করি, আমার পকেটের, আমার ব্যবসায় নগদ টাকা নেই, আমার ব্যাংকে টাকা নেই, সেই ক্ষেত্রে আমি তাসনুবাকে একটা বিল দিয়ে টাকাটা পরিশোধ করতে পারি। অর্থাৎ বিলের গায়ে আমি লিখে দিব 60 দিন বা 90 দিন। 60 দিন বা 90 দিন পর তাসনুবা কি করতে পারবে, এই বিলের টাকাটা নগদে রূপান্তর করতে পারবে। পার্শ্ববর্তী দেশ আমাদের ইন্ডিয়া, সেখানে এই প্রাপ্য বিল বা প্রদেয় বিলের মেয়াদ থাকে তোমার 180 দিন। আবার বিশ্বের মুরব্বী দেশ আমেরিকা, সেখানে এই প্রাপ্য বিল বা প্রদেয় বিলের মেয়াদ থাকে 270 দিন। কিন্তু একমাত্র বিশ্বের মধ্যে আমাদের বাংলাদেশের সবচেয়ে মেয়াদ কম, 60 দিন বা 90 দিন। দ্যাট মিনস আমার 2 মাস বা 3 মাস একটা সুযোগ সুবিধা দেওয়া হয় প্রাপ্য বিল বা প্রদেয় বিলের গায়ে দিন লিখে দিয়ে। অর্থাৎ আমার কাছে টাকা নেই, আমার নগদ টাকাও নেই, ব্যাংকেও টাকা নেই, কিন্তু আমি তাসনুবাকে টাকা আমি কিভাবে দেবো? তাসনুবা মনে করো আমাকে চার্জ করতেছে, এখন টাকা দিতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমার রাস্তা একটাই, যে অন্তত 2টা মাস বা 3টে মাসের একটা সুবিধা পাবো। তাকে আমি একটা প্রাপ্য বিল অথবা তাকে যখন কাউকে তুমি বিল দিবা তখন হবে প্রদেয় বিল, আর যখন তোমরা কারোর কাছ থেকে টাকা বিল পাবে তখন তার নাম হবে প্রাপ্য বিল। তাহলে তাসনুবাকে এখন যদি আমি বিল দিয়ে দিই, তাহলে বিলের নাম হবে প্রদেয় বিল। আমি 60 দিন বা 90 দিন লিখে ওকে একটা বিল দিয়ে দিলাম। এইভাবে আমি টাকা মানুষকে পরিশোধ করতে পারি, অথবা মানুষের কাছ থেকে টাকা পয়সা আমি আদায় করতে পারি। এই চেক তাসনুবা নেওয়ার পর যদি তাসনুবা নির্দিষ্ট সময়ের মধ্যে আমার অ্যাকাউন্ট থেকে, আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটা উঠিয়ে না নেয়, তাহলে ওই চেকটাকে বলা হবে অপরিশোধিত বা বকেয়া চেক। অথবা বলা হবে ডিপোজিট ইন ট্রানজিট। অর্থাৎ এই ট্রানজিট ইন বা ট্রানজিটের অর্থ হলো জমা, ডিপোজিট মানে তো জমা, ডিপোজিট ইন ট্রানজিট। দেখো এই যে লেখা আছে এখানে, ডিপোজিট ইন ট্রানজিট, অর্থাৎ চেকটা এখনো রাস্তার মধ্যেই রয়ে গেছে বলা চলে। কারণ তাসনুবা যদি চেকটা নিয়ে ব্যাংকে উপস্থিত না হয়, আমি তো চেক দিয়ে দিয়েছি, আমি যখন তাসনুবাকে চেক দিছি তখন আমার নগদান বইতে আমি ওই চেকের টাকা দ্বারা কমাই ফেলছি। অর্থাৎ ধরে নিয়েছি তাসনুবা ব্যাংক থেকে টাকাটা উঠাই নিয়ে নিবে। এখন ওর হয়তো বা টাকা পয়সার খুব একটা ইমার্জেন্সি সময় ছিল না, ও কি করছে, চেকের টাকা, চেক পাইছে, ও মনে করে ফেলছে আমি টাকা তো পাবোই, এই চেক নিয়ে আর ব্যাংকে এখনো যায় নাই। চেক নিয়ে যদি ব্যাংকে উপস্থাপন না করে কেউ, তাহলে ব্যাংক কখনোই ওই চেকের টাকা পরিশোধ করবে না। চেক বা বিল নিয়ে ব্যাংকে যাইতে হবে, এবং যায় সেই চেক বা বিল ব্যাংকে জমা দিতে হবে, বলতে হবে আমার টাকা দেন, আমার চেকের বা বিলের টাকা দেন। তখন চেকের টাকা বা বিলের টাকাটা ব্যাংক দিতে বাধ্য। কিন্তু চেক বা বিল যতক্ষণ পর্যন্ত তুমি ব্যাংকে উপস্থাপন না করবে, যে ব্যাংকে নিয়ে না যাবে,
ততক্ষণ পর্যন্ত ওই চেকের টাকা বা বিলের টাকা ব্যাংক পরিশোধ করবে না। তারপরে দেখো আরো আছে গরমিলের কিছু কারণ, নগদান বই এবং পাস বই বা ব্যাংক বিবরণের মধ্যে কি কি কারণে আরো গরমিল বাজে। দেখো এই যে লেখা আছে ব্যাংক চার্জ বা খরচ। ব্যাংক আমার পক্ষ হয়ে যখন সার্ভিস দেয় তখন ব্যাংক আমার কাছ থেকে কিছু টাকা পয়সা আমার অ্যাকাউন্ট থেকে কেটে নেয়, ওটাকে বলা হয় কি ব্যাংক চার্জ বা খরচ। আবার ব্যাংকে আমার টাকা পয়সা জমা থাকলে সেই জমা টাকার উপর ব্যাংক আমাকে একটা নির্দিষ্ট সুদ দেয়, তাকে বলা হয় ব্যাংক জমার সুদ। আবার কিছু কিছু কাস্টমার আছে আমি যার কাছে টাকা পাবো সে আমার ব্যাংক অ্যাকাউন্ট জানে, আমার ব্যাংকের নাম্বারটা কত, কোন ব্যাংক অ্যাকাউন্ট, এটা আমার ব্যবসায়িক জগতে একজন আরেকজন জানার অধিকার আছে, জানেও। সেই ক্ষেত্রে আমি যদি কোনো ধরো আমি বাগেরহাটার কোনো লোকের কাছে টাকা পাই, বাগেরহাটার লোকের আমি ফোন করছি ভাই আমার টাকাটা পাঠাইলে না কেন, ও বলতেছে আমি পাঠাচ্ছি এখনই। ও কিভাবে পাঠাবে এখনই, ও কি করবে বাগেরহাটার কোনো একটা ব্যাংক অ্যাকাউন্টে গিয়া আমার অ্যাকাউন্টে আমার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে ওই রকম ওই একই নামের ব্যাংকে যাইতে হবে তাকে, যাওয়ার পরে সে ওই অ্যাকাউন্ট থেকে আমার অ্যাকাউন্টে টাকাটা জমা দিতে পারে জামালপুর ব্যাংক অ্যাকাউন্টে। তাহলে অনলাইনের জগতে সরাসরি টাকাটা চলে আসবে 5-7 মিনিটের মধ্যেই। তাহলে ও যখন জমা দিল আমি জানলাম, কিন্তু পরবর্তীতে আমি ভুলে গেছি যে ও আমাকে টাকাটা পরিশোধ করেছে। তাহলে আমার আমানতকারী বইতে অর্থাৎ আমার বইতে আমি লিখতে মনে করো ভুলে গেলাম, কিন্তু ব্যাংকের তো টাকাটা ঠিকই ঢুকে পড়ছে, ব্যাংক ব্যালেন্স কি আমার নামে তখন বাড়বে না কমবে? নিশ্চয়ই আমার নামে বাড়ায় ফেলবে। তাহলে ব্যাংকে বাইরে থাকবে, নগদান বইতে কমে থাকবে। সেই ক্ষেত্রে আমার সবগুলো লেনদেনের কারণেই এই দুটি কথা আসবে, কোন বইতে আমার টাকা জমার টাকার পরিমাণ বৃদ্ধি পায় রয়েছে, আবার কোন বইতে আমার টাকা পয়সা কম আছে। এই দুইটা বইয়ের মধ্যে আমার এই অ্যাডজাস্ট করতে হবে, এটাকেই বলা হয় গরমিলের মূল কারণ। এই যে আরেকটা কারণ দেখো বলা আছে ব্যাংক কর্তৃক সরাসরি পরিশোধ, অর্থাৎ আমার কোনো পাওনাদার আছে যেটা ব্যাংক কর্তৃপক্ষ জানে, তাকে কোনো কারণে ব্যাংক কর্তৃপক্ষ টাকাটা পরিশোধ করে দিয়ে দিয়েছে, আমি জানি না। তাহলে ব্যাংক যদি পরিশোধ করে তাহলে ব্যাংকে টাকার জমা টাকার পরিমাণ কম থাকবে না বা বেশি থাকবে? অবশ্যই কমে থাকবে। ব্যাংকে জমা টাকার পরিমাণ কমে থাকলে নগদান বই অর্থাৎ আমানতকারী বইয়ের সাথে তার রেজাল্ট ফলাফল কখনোই মিলবে না। অর্থাৎ আমানতকারী বইতে বাইরে আছে, ব্যাংকের বইতে কমে আছে, কারণ পরিশোধ করছে এবার কে? ব্যাংক। যে পরিশোধ করবে তার বইতে কমবে, যে আদায় করবে তার বইতে বাড়বে, সহজ কথা। এবার দেখো আবার কিছু কিছু লেনদেন আছে ব্যাংকের ভুল, ব্যাংক কোনো কারণে যদি ভুল করে ফেলে সেটা হলো ব্যাংকের ভুল। আবার কিছু কিছু ভুল আছে আমানতকারীর ভুল, যেমন আমি নিজে যদি ভুল করে থাকি তাহলে এটাকে বলা হয় কি আমানতকারীর ভুল। আবার দেখো বাট্টাকৃত প্রাপ্য বিল, নোটের প্রত্যাঘাত, আমি কোনো একটা বিল বা নোট বাট্টা করে ভাঙিয়েছি, সেটা আবার প্রত্যাখ্যান হয়েছে অর্থাৎ ফেরত দেওয়া হয়েছে, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু এই দুটা বইয়ের মধ্যে রেজাল্টের গরমিল দেখা দিবে, অর্থাৎ নগদান বই ও ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের মধ্যে গরমিল দেখা দিবে। যে লাইনটা তোমরা একটু খেয়াল করো, এই লাইনটাকে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, এই লাইনটাকে, এই যে এতটুকুকে বোঝানোর চেষ্টা করতেছি। নগদান বই ও ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের মধ্যে গরমিলের কারণ, এই যে নীল লেখার মধ্যে যেটুকু আমি তোমাদেরকে বুঝাইলাম, সেই এইটুকুর এই সকল লেনদেনের কারণে এই দুইটা বইয়ের রেজাল্টের মধ্যে গরমিল দেখা দিবে। অর্থাৎ এই দুইটা বই বলতে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি বারবার, একটা হলো ব্যাংকের বই আর একটা হলো আমানতকারীর বই। এই দুইটা বইয়ের মধ্যে রেজাল্টের গরমিল হবে। তবে তোমাদের এই অধ্যায়ে যদি কোনো ছেলে মেয়ে 10 থেকে 11টা বা 12টা এন্ট্রি আছে এই অধ্যায়ে মোট, এই 10-12টা এন্ট্রি যদি কেউ ঠিক মতো বুঝতে পারো তাহলে তার এই অধ্যায়টা আবার শেষ। তবে অধ্যায়টা বুঝতে গেলে কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে, আর আমি বারবারই কিন্তু এই কথাগুলো বলছি, দেখতে হবে তোমাকে কোন বইতে লিখেছে কোন বইতে লেখা নাই। আমি যদি তোমাদের সাথে এই অধ্যায়টা এইভাবে সরাসরি ডিসকাস করতে পারতাম, প্রশ্ন করতে পারতাম, তোমরা যদি সবাই নিজেকে মিউট করে রেখে আমার কথাগুলো শুনতে এবং একজন একজন করে উত্তর দিতে, তাহলে আমি তোমাদেরকে বোধহয় এই অধ্যায়টা আবার আরো দ্রুত বুঝাইতে সক্ষম হইতাম। কিন্তু আমি যখন এই প্রশ্ন করব কোনো কারণে তোমাদেরকে সকলকে যদি আনমিউট করে রাখি, তাহলে দেখা যাব যে তোমরা একসাথে সকলে উত্তর দিচ্ছ, কোনো কিছুই শোনা যাবে না, কেউটাই বোঝাও যাবে না। তবে একজন একজন করে যদি একজনের সাথে যদি আমি ডিসকাস করতাম সকলেই যদি খালি শুনতে, তাহলেও তোমরা বেশি বুঝতে। আমি মনে করো একজনকেই বারবার প্রশ্ন করব এবং ওর সাথে আলোচনা করব, বাকি সকলেই শুনবে, তাহলে দেখবা দ্রুত অধ্যায়টা বুঝে যাবে। অর্থাৎ 10 থেকে 12টা এন্ট্রি মাত্র বুঝাইতাম,
তোমরা যদি ভদ্রভাবে একজনকে সিলেক্ট করে দাও আমার সাথে ডিসকাস করার জন্য, তাহলে তোমরা অঙ্কটা দ্রুত বুঝবে। তার আগে আমি তোমাদের এই থিওরিটা আগে শেষ করি। দেখো, আজকে অঙ্ক বোঝানো সম্ভব হবে কিনা জানি না, তবে এই থিওরিটা দেখো আগে। তোমাদের যে এই প্রশ্নটা তোমাদের পরীক্ষা আসবেই, অর্থাৎ নগদান বই ও ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের মধ্যে গড়মিলের কারণ। তোমরা যেহেতু তোমাদের অঙ্কের থিওরি প্রশ্নের মান হলো তোমার 3, সেহেতু তোমরা অনলি 4টে গড়মিলের কারণ লিখবে পরীক্ষার খাতায়, 4টা। তার মধ্যে আমি একটাই যেটুকু বুঝিয়ে ফেলছি অথবা দিয়ে লিখছি। দেখো, 1 নাম্বার, আমানতকারী কোনো পাওনাদার বরাবর চেক ইস্যু করার সাথে সাথে নগদান বইতে ক্রেডিট করে, কিন্তু চেকটি যতক্ষণ পরিশোধের জন্য পাওনাদার কর্তৃক ব্যাংকে উপস্থাপন করা না হয় ততক্ষণ ব্যাংক মক্কেল হিসাবকে উহার ব্যাংক বিবরণীতে ডেবিট করবে না। এই কথাটা একটু আগে আমি বোঝানোর চেষ্টা করেছি, অঙ্কের মধ্যে আরো আসবে, আরো বুঝাবো। 2 নাম্বার, দেখো বলা আছে আমানতকারী চেক ব্যাংকে জমা দেওয়ার সাথে সাথে নগদান বইতে ডেবিট করে। অর্থাৎ আমি যখন কখনো একটা চেক ব্যাংকে জমা দিতে যাব তখন আমার নগদান বইতে আমি কি করব, ডেবিট করব, অর্থাৎ বৃদ্ধি করে নিয়ে যাব। কিন্তু ব্যাংক উক্ত টাকা আদায় না হওয়া পর্যন্ত ব্যাংক বিবরণীতে ক্রেডিট করে না। আর ব্যাংকের সাথে আমার সম্পর্ক থাকবে অলওয়েজ বিপরীত। এই কথাটাও তোমরা মাথায় রাখো। আমি যদি ডেবিট করি তাহলে ব্যাংক ক্রেডিট করবে, আর আমি যদি ক্রেডিট করি তাহলে ব্যাংক আমার নামে ডেবিট করবে। অর্থাৎ ব্যাংকের সাথে সম্পর্কটা হবে আমার সম্পূর্ণটা উল্টা, অর্থাৎ বিপরীত। ডেবিট এবং ক্রেডিট দুটো শব্দ আসবে। আমার আমানতকারী বইতে আমি যদি ডেবিট করি তাহলে ব্যাংক আমার নামে ক্রেডিট করবে, আমি যদি আমার বইতে আমি ক্রেডিট করি তাহলে ব্যাংক আমার নামে ডেবিট করবে। অর্থাৎ এই জন্য এই কথাটা বলা হয়েছে। দেখো, আমানতকারী চেক ব্যাংকে জমা দেওয়ার সাথে সাথে নগদান বইতে ডেবিট করে, কিন্তু ব্যাংক উক্ত টাকা আদায় না হওয়া পর্যন্ত ব্যাংক বিবরণীতে ক্রেডিট করে না। আমি যেহেতু ডেবিট করেছি, ব্যাংক আমার নামে কি করবে, ক্রেডিট করবে, এটা ইউনিভার্সাল ট্রুথ। কিন্তু আদায় না করা পর্যন্ত ব্যাংক ক্রেডিট করবে না। ফলে এই 2 বইয়ের মধ্যে রেজাল্টের গড়মিল দেখা দিবে। এই জন্য লাইনটা বলা আছে, চেকটি আদায় না হলে বা নির্দিষ্ট সময় পরে আদায় হলে গড়মিল দেখায়, অর্থাৎ 2 বইয়ের মধ্যে রেজাল্টের গড়মিল দেখাবে। 3, ব্যাংকের সাথে সংগঠিত কোনো লেনদেন পাসবইতে হিসাবভুক্ত করার সময় ভুল করে কিংবা আদৌ কোনো লেনদেন না লিখলে তা সংশোধন না করা পর্যন্ত নগদান ও পাসবইয়ের উদ্বৃত্তের মধ্যে গড়মিল হবে। অর্থাৎ ব্যাংক লেখছে আমি লিখি নাই, অথবা আমি লিখছি ব্যাংক লেখে নাই। কে এটা যতক্ষণ পর্যন্ত আমরা দুই পক্ষই, অর্থাৎ ব্যাংক কর্তৃপক্ষ এবং আমানতকারী নিজে, এই 2 পক্ষ যতক্ষণ পর্যন্ত সংশোধন না করবে ততক্ষণ পর্যন্ত এই 2 বইয়ের রেজাল্টের মধ্যে গড়মিল দেখা দিবে। নেক্সট আনসার করা আছে আরেকটা, দেখো 4। এই 4 নাম্বারটা, আমানতকারীর পক্ষ হয়ে ব্যাংক কারোর নিকট হতে টাকা আদায় করলে ব্যাংক সাথে সাথেই ব্যাংক বিবরণীতে ক্রেডিট করে, কিন্তু আমানতকারী মিলকরণের সময়ের মধ্যে তথ্য সম্পর্কে অজ্ঞাত থাকায় নগদান বইয়ে ডেবিট করে না। অর্থাৎ ব্যাংক কর্তৃপক্ষ ক্রেডিট করে ফেলছে, কিন্তু কখন ক্রেডিট করছে, কখন আদায় করছে, আমানতকারী কিছুই জানে না। সেই দৃষ্টিকোণ থেকে নগদান বইতে ডেবিট করা হয় না। তাহলে আমি যদি ডেবিট করি পাস বইতে ক্রেডিট করতে হবে, আবার আমি যদি ক্রেডিট করি তাহলে পাস বইতে ডেবিট করতে হবে, এটা ইউনিভার্সাল ট্রুথ। কিন্তু কখনোই 2 পক্ষ একসাথে কাজ করবে না, একজনে লিখবে আরেকজনে লিখবে না, এটাই সত্য। এই না লেখালেখির কারণে একজনে লিখবে আরেকজনে লিখবে না, এই কারণেই কিন্তু 2টা বইয়ের মধ্যে রেজাল্টের গড়মিলটা দেখা দেয়। 5, আমানতকারীর পক্ষে কাজ করার জন্য অনেক সময় ব্যাংক চার্জ ও খরচ ডেবিট করে, কিন্তু এই তথ্য আমানতকারী না জানায় নগদান বইতে ক্রেডিট করে না। ফলে নগদান বইতে উদ্বৃত্ত বেশি ও ব্যাংকের উদ্বৃত্ত কম হবে। 7, আমানতকারী নগদান বইতে কোনো লেনদেন হিসাবভুক্ত করার সময় ভুল হলে কিংবা লেনদেন আদৌ না লিখলে এটি সংশোধন না হওয়া পর্যন্ত উভয় বইয়ের উদ্বৃত্তের মধ্যে গড়মিল হবে। 7, বাট্টাকৃত প্রাপ্য বিল যদি মেয়াদ পূর্তিতে স্বীকৃতিকারীর কর্তৃক প্রত্যাখ্যাত হয়ে ফিরে আসলে ব্যাংক পাসবইতে ক্রেডিট করবে। এ তথ্য আমানতকারী না জানা পর্যন্ত নগদান বইতে ক্রেডিট করবে না। ফলে উভয় বইয়ের উদ্বৃত্তের গড়মিল দেখা দিবে। তাহলে এই 7টা কারণের মধ্যে
7টায় তোমরা অঙ্ক করার সাথে মুখস্থ করবে। নেক্সট ক্লাসে আমি তোমাদের কাছ থেকে মুখস্থ আদায় করব। যদি তোমরা মুখস্থ কেউ করো তাহলে সে অঙ্ক দ্রুত বুঝবে, আর যদি মুখস্থ না করো তাহলে কিন্তু তুমি অঙ্ক বুঝবে না, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদেরই সমস্যা হবে। এই জন্য আমি তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই মুখস্থ করে ফেলবে। আর পরীক্ষায় যখন আনসার করবা তখন সর্বোচ্চ 4 নম্বর পর্যন্ত আনসার করবে, 1 থেকে 4। তাহলে তোমাদের 3 নাম্বারের উত্তরের জন্য একুরেট হয়ে যাবে এবং 3-এর মধ্যে তুমি 3 পাবে। তাহলে এই গেল তোমাদের থিওরিটা। আমরা যদি নেক্সটে যাই তাহলে আমরা এবার ওই যে ডাকটা দেওয়া আছে তোমাদের জন্য উল্লেখযোগ্য বা ইম্পর্টেন্ট একটা অঙ্ক আজকে এই স্লাইডের মধ্যে দেওয়া আছে, সেই অঙ্কটার সমাধান নিয়ে যদি আমরা একটু আলোচনা করতে যাই আর কি করি, তাহলে সেই ক্ষেত্রে দেখো, উপযুক্ত তথ্যের আলোকে প্রচলিত পদ্ধতিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করলাম। অর্থাৎ ডাকের মধ্যে লেখা আছে সাগর অ্যান্ড কুং এর ব্যাংক সমন্বয় বিবরণী 2021 সালের 31শে ডিসেম্বর তারিখে। তোমরা উপরে এইটুকুই লিখতে হবে, তোমাদের প্রত্যেকটা অঙ্কের মধ্যেই এই যে উপরে আমি যা লিখে দিয়েছি এইভাবে লিখতে হবে, এটা তোমাদের মাথায় রাখতে হবে। আর যখন আমি সমাধান করব দেখো, বিবরণের মধ্যে লিখেছি বিস্তারিত টাকা, পরিমাণ টাকা, অর্থাৎ এখানে 3টে ঘর কাটতে হবে। একটা হলো বিবরণের ঘর, একটা হলো বিস্তারিত টাকা, একটা হলো বিস্তারিত টাকা না, এটা পরিমাণ টাকা লিখবা তোমরা, বিস্তারিতর পরিবর্তে পরিমাণ লিখবা। এবার ডাকের মধ্যে আছে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত 48,600 টাকা। এবারই সবচেয়ে কঠিন কাজটি আমাদের সামনে এখন উপস্থিত হলো, যে এই 48,600 টাকার নাম হলো কি? নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত। এটা যদি আমরা ব্যাক করে একটু তোমাদেরকে আমি দেখিয়ে আনি, দেখো এই ডাকের মধ্যে দেওয়া আছে, এই যে 1 নম্বরে, এই যে শুরুতে, ডাকের শুরুতে 2021 সালে 31শে মে তারিখে সাগর অ্যান্ড কুঙ্গের নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত 48,600 টাকা। এই 48,600 টাকায় ওইখানে আমি লিখেছি, এই 48,600 টাকার সাথে এই 7টা এন্ট্রির মধ্যে 2টা বা 3টে এন্ট্রি যোগ হবে আর 2-4টে এন্ট্রি বিয়োগ হবে। দেখো আমি সেটাই করেছি, নিয়ম অনুযায়ী যোগ বা বিয়োগ হবে। তোমাদের এই এন্ট্রি গুলা দেখে নিতে হবে খুব গুরুত্ব দিয়ে। আমি লিখেছি নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত 48,600 টাকা। এবার তোমরা এইরকম জায়গায় যোগ কথাটা লিখবে। এখন যুগের মধ্যে ওই 7টা এন্ট্রির ভিতর থেকে কোন কোন এন্ট্রিটা যুগের মধ্যে আসতেছে সেটা আমাদের ডাক পড়ার পরে বুঝে যুগের মধ্যে লিখতে হবে। আবার দেখো অপর পৃষ্ঠায়, আমার এই পৃষ্ঠায় কিন্তু অঙ্কটি আটেনি, তোমরা কিন্তু 1 পৃষ্ঠার মধ্যে আটানোর চেষ্টা করবে। দেখো আমি যে পরের পৃষ্ঠায় একটু দেখাই আসতেছি আগে তোমাদেরকে নমুনাটা। এই যে এখানে এসে বিয়োগ লিখতে হবে। দেখো বিয়োগের মধ্যে আইটেম গেছে 1, 2, 3, 4টা। এই 4টা এন্ট্রি বিয়োগ হয়েছে, আবার 3টে এন্ট্রি যোগ হয়েছে। যোগ বা বিয়োগ হওয়ার পর যে ফলাফলটি এসেছে তার নাম এই যে 82,800 টাকা, এর নাম হবে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত। এবার আমরা ডাকে যাব, প্রথম 1 নাম্বার এন্ট্রি পড়বো এবং পড়ার পরে দেখবো যে ওইটা কি যুগের মধ্যে আসবে না বিয়োগের মধ্যে আসবে। যদি যুগের মধ্যে আসে তাহলে আমরা যুগের মধ্যেই লিখবো, আর যদি বিয়োগের মধ্যে আসে তাহলে আমরা বিয়োগের মধ্যেই লিখবো। এবার দেখো আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। চেক ইস্যু করা হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক ডেবিট হয়নি 4,500 টাকা। এবার তোমরা কতটুকু বুঝতে পারলে? এবার তোমাদের পরীক্ষা দেবার পালা। চেক ইস্যু করা হয়েছে, চেক কে ইস্যু করে? চেক সাধারণত ইস্যু করে থাকে আমানতকারী, অর্থাৎ আমার কাছে, আমি তোমাদের সামনে নাম বলেছিলাম, ধরো তাসনুবা আমার কাছে টাকা পাবে, আমি তাসনুবাকে এই 4,500 টাকার একটা চেক দিয়ে দিয়েছি। আমি যখন তাসনুবাকে 4,500 টাকার চেক দিয়েছি, তখন আমার নগদান বইতে আমি কমিয়েছি না বাড়িয়েছি? আমার যেহেতু টাকা চলে গেছে তাহলে নগদান বইতে আমি কমাইছি। আর ব্যাংকের কি করা উচিত ছিল? তাহলে কমানো উচিত ছিল। আমি যে কাজটি করব, আমার যেটা করা উচিত ছিল, ব্যাংকেরও সেটাই করা উচিত হবে, এটা হলো নিয়ম। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ না, শুধু আমি বলবো 2 বইয়ের মধ্যেই কেউ লিখবে কেউ লিখবে না। যেমন এই অঙ্কের মধ্যে চেক ইস্যু করা হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক ডেবিট হয়নি 4,500 টাকা, তাহলে কোন বইতে লেখেনি? এইটার উত্তরটা যদি তোমরা আমাকে এবার সরাসরি দিতে পারতে তাহলে আমি তখন বুঝতে পারতাম যে তোমরা কতটুকু বুঝতে পেরেছো। ব্যাংক কর্তৃপক্ষ ডেবিট হয়নি, ব্যাংকে ডেবিট হয় নাই, তার মানে ব্যাংকে লেখে নাই। আর চেক যখন আমি ইস্যু করেছি তখন আমার নগদান বইতে আমি নিশ্চিত লিখে ফেলছি,
তাহলে ব্যাংকেরও লেখা উচিত ছিল, কিন্তু ব্যাংক লেখে নাই, অর্থাৎ ডেবিট করে নাই। তাহলে ব্যাংক যদি ডেবিট না করে থাকে, ওই পরিমাণ টাকা তোমার ব্যাংক ব্যালেন্স বাইরে আছে, 4,500 টাকা ব্যাংকে বাইরে আছে। ব্যাংকে যদি বাইরে থাকে তাহলে তোমাকে যোগ করতে হবে, ব্যাংকে যদি কমে থাকে তাহলে তোমাকে বিয়োগ করতে হবে। এটা হলো সর্বশেষ সূত্র। যেহেতু আমি দেখো, আমি একটু যদি তোমাদেরকে দেখাই বিষয়টা, এই যে এই জায়গায় আমরা কোন বইতে লিখছি, লেখাটা বোঝা নাই, বোঝা যাচ্ছে না কোন বইতে লিখছি, কিন্তু কোন বইতে লেখি নাই সেটা বোঝা যাচ্ছে। কিন্তু এই জন্য বলা আছে কিন্তু ব্যাংক কর্তৃক ডেবিট হয়নি, তার মানে ব্যাংক লেখে নাই। কে ব্যাংকে না লেখার কারণে ব্যাংকের টাকাটা বাইরে আছে। অর্থাৎ লিখতো যদি, তাহলে কমতো কিভাবে? ব্যাংক ডেবিট করলে ব্যাংকে কমে, আর ব্যাংক ক্রেডিট করলে ব্যাংক ব্যালেন্স বাড়ে। তাহলে ব্যাংক ডেবিট করেনি, অর্থাৎ কমায় নাই, তাহলে ব্যাংকের টাকাটা বাইরে আছে। এবার ব্যাংকে যদি বাইরে থাকে তাহলে তোমাকে এই নগদান বইয়ের সাথে রেজাল্ট মিলাইতে গেলে তোমাকেও বাড়াইতে হবে, অর্থাৎ তোমাকে যোগ করতে হবে। এবার যদি দেখো, তাহলে দেখো আমরা যোগের মধ্যে এন্ট্রিটা লিখছি কিভাবে। এই যে যোগের মধ্যে 1 নম্বরে লিখেছি, দেখো চেক ইস্যু করা হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক ডেবিট করা হয়নি 4,500 টাকা। এই 4,500 টাকা আমরা যোগের মধ্যে লিখেছি, কারণ ওই যে উপরে লেখা আছে যোগ, এই জন্য এই এন্ট্রিটা যোগের মধ্যে গেল। অর্থাৎ এই 4,500 টাকা 48,600 টাকার সাথে আমার কি করতে হবে? যোগ করতে হবে। এবার যদি আমরা ব্যাক করে আবার 2 নাম্বার এন্ট্রিটা পড়ি, তাহলে তোমাদেরকে আমি আবার বোঝাতে পারবো, বোঝানোর চেষ্টা করতে পারবো আর কি। দেখো, আদায়ের জন্য 8,500 টাকার চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছিল, সম্ভবত লেখা আছে, আমি একজনকে আবার অ্যাডমিটও করাইলাম। আদায়ের জন্য 8,500 টাকার চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে, যা ব্যাংক বিবরণীতে এখনো লেখা হয়নি। এবার দেখো তো কথার মধ্যে থেকে তোমরা স্পষ্ট বুঝতে পারছো কিনা কে লেখছে কে লেখা নাই। আদায়ের জন্য 8,500 টাকার চেক আমি ব্যাংকে জমা দিয়েছিলাম, তাহলে ব্যাংকের কি করা উচিত ছিল? আদায় করা উচিত ছিল। কিন্তু যা ব্যাংক ডাকের মধ্যে বলা আছে কি, যা ব্যাংক বিবরণীতে এখনো লেখা হয়নি, তার মানে আদায় করতে পারে নাই, লেখেও নাই। কে তাহলে আদায় যদি করতে পারতো, ব্যাংক আমার নামে বাড়াইতো না কমাইতো? ব্যাংক আমার নামে বাড়াইতো। কিন্তু আদায় যেহেতু করে নাই বা ব্যাংকে লেখে নাই, তাহলে ব্যাংকে আমার আমার নগদান বইয়ের যে টাকাটা কমে আছে আদায় করতে না পারার কারণে। তাহলে ব্যাংকে যেহেতু কমে আছে, তোমাকে কি করতে হবে? কমাইতে হবে, অর্থাৎ বিয়োগের মধ্যে লিখতে হবে। দেখো, এই 2 নাম্বার এন্ট্রিটা আমরা বিয়োগের মধ্যে লিখেছি। সমাধানের মধ্যে আমরা যদি দেই তাহলে আমরা দেখতে পারবো, এই 1 মিনিট, বিয়োগের মধ্যে লিখেছি 8,500 টাকা। এই যে দেখো 2 নাম্বার এন্ট্রিটা বিয়োগের মধ্যে এসেছে। আদায়ের জন্য চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে, যা আদায় হয়নি, এই 8,500 টাকা বিয়োগের মধ্যে লিখেছি। এইভাবে আমরা যে এন্ট্রি গুলা যোগের মধ্যে আসে সেগুলো যোগের মধ্যে লিখবো, যে এন্ট্রি গুলা বিয়োগের মধ্যে আসে সেগুলো আমরা বিয়োগের মধ্যে লিখবো। এইভাবে যোগ বিয়োগের মধ্যে লিখলে আমরা কি করতে পারবো? এই অঙ্কটা সমাধান করতে পারবো। 2 নাম্বার এন্ট্রি পর্যন্ত তোমাদেরকে বুঝাইলাম। এবার দেখো, আবার 3 নাম্বার এন্ট্রি বুঝাইতে গেলে আমাকে আবার ব্যাক করতে হবে। ব্যাক করে তোমাকে ডাকে নিয়ে যাইতে হবে, ডাকটা বুঝাইতে হবে, তারপরে আবার বলতে পারবো আমরা যোগ হবে না বিয়োগ হবে। এই দেখো, 3, অন্য একজন গ্রাহক কর্তৃক ইস্যুকৃত 10,500 টাকার একটি চেক ব্যাংক ভুলবশত পত্র হিসাবে ডেবিট করেছে, অর্থাৎ আমার হিসেবে ডেবিট করেছে। অন্য একজন গ্রাহক কর্তৃক ইস্যুকৃত 10,500 টাকার একটা চেক, মানে এইটা আমার, আমি যে আমানতকারী মনে করো, আমার হিসাবে আমার দিকে তাকাও, এটা সম্পূর্ণটাই হবার কথা ছিল, ঘটনাটা ঘটার কথা ছিল আমার সাথে, আমার ব্যাংকের লেনদেনের সাথে আমার সাথে ঘটার কথা ছিল। কিন্তু যেহেতু অন্য একজন গ্রাহক, তাহলে ওই বেটা অন্য একজন গ্রাহককে ইস্যু করছে চেক, তাহলে ওই লেনদেনটা তো আমার বইতে লেখারই কথা না। কিন্তু দেখো কি করছে, এই হিসাবে ভুলবশত ডেবিট করে ফেলছে, তার মানে আমার বইতে কমাই ফেলছে। এই যে দেখো, ব্যাংক ভুলবশত অত্র হিসাবে ডেবিট করেছে। ডেবিট করার অর্থ হলো আমাকে সে কমিয়ে দিয়েছে ব্যাংক। তাহলে ব্যাংক যদি কমে থাকে আমাকে কমাইতে হবে, ব্যাংক যদি বাইরে থাকে আমাকে বাড়াইতে হবে। এবার যদি আমি সমাধানের মধ্যে আবার যাই, তাহলে দেখো আমরা যাই দেখবো, এই 10,500 টাকা বিয়োগের মধ্যে লেখা আছে 3 নাম্বার এন্ট্রিটা, কারণ নিয়ম অনুযায়ী যুগের মধ্যে যাবে। এই দেখো যুগের মধ্যে নেই, 10,500 টাকা কিন্তু যুগের মধ্যে নেই, কিন্তু ঠিকই দেখো বলে বিয়োগের মধ্যে রয়ে গেছে। এই যে 3, অন্য একজন গ্রাহক কর্তৃক ইস্যুকৃত চেক যা অত্র হিসাবে ডেবিট করা হয়েছে, এই 10,500 টাকা বিয়োগের মধ্যে লিখলাম।
এবার আবার 4 নাম্বার এন্ট্রি যদি আমরা যাই বুঝতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? ব্যাক করে আবার ডাকে যেতে হবে। ডাকে দেখতে হবে, পড়তে হবে, বুঝতে হবে সেটা যোগের মধ্যে যাবে না বিয়োগের মধ্যে যাবে। ব্যাংক লভ্যাংশ বাবদ আদায় করেছে 10,000 টাকা। আচ্ছা, ভালো কথা। এবার আদায় করেছে কে? ব্যাংক। তাহলে কোন বইতে টাকা এই 10,000 টাকা বৃদ্ধি পাইছে? ব্যাংকে। কারণ আমি তো জানিই না, আমার নগদান বইতে আমি বাড়াবো তো দূরের কথা, আমি তো জানিই না। ব্যাংক লভ্যাংশ বাবদ আদায় করে ব্যাংক আমার নামে সুন্দর করে 10,000 টাকা বাড়িয়ে রেখেছে। তাহলে ব্যাংকে বাড়ি থাকলে তোমার কি করতে হবে? বাড়াইতে হবে। এবার যদি আমরা সমাধানের দিকে যাই, দেখো সমাধানের মধ্যে যায় আমরা যদি দেখি তাহলে একবার যুগের মধ্যে না, অবশ্যই যুগের মধ্যে টাকাটা লেখা আছে। এই যে 4 নাম্বার এন্ট্রি, ব্যাংক লভ্যাংশ বাবদ আদায় করেছে 10,000 টাকা। আমরা সঙ্গে লিখতে পারতাম যা নগদানভুক্ত হয়নি, এই কথাটা লিখতে পারতাম। না লিখলেও কোনো সমস্যা নেই। মূলত হলো কি, মূল ফ্যাক্ট হলো আমি কে বাড়াইছে কে কমাইছে এটা দেখা দরকার। তাহলে আমরা যুগের মধ্যে লিখলাম 10,000 টাকা। এখন আবার আমরা আবার ব্যাক করে যাইতে হবে, দেখতে হবে যে আমার কোনটা এন্ট্রি আমার যুগের মধ্যে আসতেছে, কোনটা বিয়োগের মধ্যে আসতেছে। আমরা 4 পর্যন্ত পড়েছি। এবার 5, ব্যাংক সার্ভিস চার্জ বাবদ 1500 টাকা ডেবিট করেছে। এই এন্ট্রিটাও এবার আমরা এখান থেকে এন্ট্রি দুটো বুঝে যাই, 3টা এন্ট্রি বাকি আছে, বুঝে ওখানে যাই যোগ বিয়োগের মধ্যে সিস্টেমে বসাই দিব। ব্যাংক সার্ভিস চার্জ বাবদ 1500 টাকা ডেবিট করেছে, অর্থাৎ ব্যাংকে ডেবিট করার মানে ব্যাংক ব্যালেন্স আমার নামে কমিয়ে দিয়েছে। তাহলে ব্যাংক কমাইলে আমিও কমাবো, অর্থাৎ এই 5 নাম্বার এন্ট্রিটা আমার কি করতে হবে? 1500 টাকা বিয়োগের মধ্যে লিখতে হবে। 6, একজন পাওনাদারকে 12,000 টাকার একটি চেক ইস্যু ভুলে নগদান বইতে 1200 টাকা লেখা হয়েছে। এবার তোমরা নিশ্চয়ই ঘটনাটা বুঝতে পেরেছো। দেখো আমি একজন পাওনাদারকে চেক দিয়েছি, কত টাকার চেক দিয়েছি? 12,000 টাকার চেক দিয়েছি। ইহা ভুলে নগদান বইতে 1200 টাকা লেখা হয়েছে। তাহলে 12,000 টাকার আমি একজন ব্যক্তিকে চেক দিলাম, আমি 12,000 টাকা মাইনাস করবো না নগদান বই থেকে, আমি মাইনাস করেছি কত? 1200 টাকা। তাহলে ব্যাংক ঠিকই মাইনাস করেছে 12,000 টাকা। তাহলে ব্যাংকে এই 10,800 টাকা দ্বারা ব্যাংক ব্যালেন্স কমে আছে। তাহলে এখন তোমাকে 10,800 টাকা মাইনাস করতে হবে। 7, আদায়ের জন্য ব্যাংকে প্রেরিত প্রাপ্য বিল বাবদ ব্যাংক 51,000 টাকা আদায় করেছে, যা নগদানভুক্ত হয়নি। উক্ত বিলের মূল্য ছিল কত টাকা? 50,000 টাকা। এবার আমার 50,000 টাকা অঙ্কের মধ্যে কোথাও আসবে না, কারণ ব্যাংক ওই বিলের টাকা আদায় করছে কত টাকা? 51,000 টাকা। তাহলে ব্যাংক আমার নামে বাড়াইছে কত টাকা? 51,000 টাকা। তাহলে আমাকেও বাড়াইতে হবে কত টাকা? 51,000 টাকা। তাহলে ব্যাংক যেহেতু বাড়াইছে আমাকেও বাড়াইতে হবে, অর্থাৎ 7 নাম্বার এন্ট্রি দেখো যুগের মধ্যে আমার লেখা আছে। এবার আমরা কোথায় কোথায় যোগ বা বিয়োগ করলাম, কোন 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 এন্ট্রি এটা লিখলাম। এই যে 7 নাম্বার এন্ট্রি, ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল আদায় 51,000 টাকা। এবার দেখো এই 3টে এন্ট্রি যুগের মধ্যে গেছে, এই 3টে এন্ট্রির যোগফল এই 65,000 টাকা এখানে লিখেছি। আমি যদি তোমাদেরকে একটু চিহ্ন দিয়ে দেখি, এই 3টে এন্ট্রির যোগফল, এই 3টে এন্ট্রির যোগফল আমরা যদি একটু ভালোভাবে একটু দেখি, যোগফলটা আসলো এই 65,000 টাকা। এই 65,000 টাকা আর এই হলো আমার 48,600 টাকা। এই দুটো এন্ট্রি এখন আবার যোগ করলে যোগফলটা আসবে আমার 1,14,100 টাকা। এবার আমরা যদি পরের পৃষ্ঠায় চলে যাই, তাহলে দেখো বিয়োগের মধ্যে যে এন্ট্রিগুলো এসেছে সেগুলো যদি আবার আমরা দেখি, এগুলো মিশিয়ে দিই দাগগুলি। এবার যদি নতুন করে আমি দাগ দেই, এবার এই যে দেখো এই 4টে এন্ট্রি বিয়োগের মধ্যে এসেছে, এই 4টে এন্ট্রির যোগফল হলো আমার 31,300 টাকা। উপরের যোগফল ছিল 1,14,000 সামথিং, ওইটার থেকে এই 31,300 যদি আমি বিয়োগ করি তাহলে আমার ফলাফল আসতেছে কত? 82,800 টাকা। এই 82,800 টাকার নাম হবে, আমি শুরু করেছিলাম নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত দিয়ে, ফলাফল আসবে আমার পাস বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত। পাস বইয়ের আরেক নাম হলো ব্যাংক বিবরণী। তোমরা একটু কথাটা লিখে রাখো, পাস বইয়ের আরেক নাম ব্যাংক বিবরণী, কথাটা একটু লিখে রাখো অবলিক দিয়া। পাস বইয়ের আরেক নাম ব্যাংক বিবরণী। ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত অথবা পাস বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত 82,800 টাকা। এইটাই আমার উত্তর চলে আসছে। এবার সবগুলো আইটেমই মোটামুটি আমার বোঝানো হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে প্রশ্ন করার সুযোগ দিব। আমরা যদি এই দাগগুলো আবার একটু মিশিয়ে দিই,
এটাও যদি একটু বর্তমানে কেটে দেই তাহলে আমাদের আসতেছে, দেখো সর্বশেষ পৃষ্ঠা চলে আসলাম আমরা। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ। তাহলে আমাদের মূলত আজকের মেন ক্লাসটা শেষ। যদিও শেষ না, আমি তোমাদেরকে প্রশ্ন করার সুযোগ দিব। আমার আরো 7টা মিনিট হাতে রয়ে গেছে। এবার তোমাদেরকে আমি প্রশ্ন করার সুযোগ তৈরি করে দিচ্ছি, তোমরা প্রশ্ন করতে থাকবে, আমি দেখি কতটুকু আবার উত্তর দিতে পারি। দেখো নিশ্চয়ই তোমরা শুনতে পাচ্ছ আমাকে? হ্যালো? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ স্যার, বলো। শোনা যায়। এবার স্যার আমাদের এখানে প্রচুর নেটওয়ার্কের সমস্যা। স্যার আজকে তেমন একটা মানে স্যার নেটওয়ার্কের জন্য অনেক বেড়ে যাচ্ছে, তো স্যার এই ভিডিওটা মানে একটু তাড়াতাড়ি স্যার গুগল ড্রাইভে আপলোড দিয়ে লিঙ্কটা আমাদের একটু দিয়েন, একটু তাড়াতাড়ি দিয়েন স্যার আজকে। মানে আমি আচ্ছা, আজকে অনেক নেট ছুটে গেছে স্যার, অনেক আমি হ্যাঁ আজকে একটু নেটের সমস্যা হয়েছে, অনেকেই আমার দেখতেছি। একটু নেটের সমস্যা স্যার, ভিডিওটা দরকার স্যার। এটা এটা আমারও প্রবলেম। আমি তো মনে করলাম যে বোধহয় সম্ভাবনা আমারই সমস্যা হয়েছে নেটের। তা এখন তোমাদের কাছে শুনতেছি সকলেরই সমস্যা হয়েছে। আমি তো জি আজকে স্যার, আমার এমবি অ্যাকচুয়ালি বেশি। হ্যাঁ স্যার। ওয়াইফাই দিয়ে ক্লাস নিলাম না, এমবি দিয়ে ক্লাস নিলাম। সবাই বাইরে ক্লাস করবা, তাহলে সমস্যা হবে না আমার মতো। হ্যাঁ হ্যাঁ, ক্লাস তোমরা রাত নাকি? জাগা বৈশা বৈশা। স্যার হ্যাঁ। কি হচ্ছে, দয়া করে হচ্ছে আজকেরটা আর হচ্ছে আগের দুইটা একটু যদি কষ্ট করে দিয়ে দিতেন ভিডিওটা। হ্যাঁ, ভিডিও তোমরা এখন পেয়ে যাবে। আমি তোমাদের বলছিলাম হ্যালো যে হ্যাঁ বলো, ভিডিও পাবে। স্যার, স্যার হইছে যে খুব ঘুম আসছে, এজন্য শেষটুকু একটু বুঝি নেই। ও, বাইরে বসে থেকে ক্লাস করলে তো ঘুমিয়ে আসবে। চা খাওয়া বৈশা দেখবে। খুব ঘুম স্যার আমি আসছিল। একটা কোশ্চেন করি, মানে ছোট করে উত্তর মনে হয় আপনি দিলেই আমরা সবাই বুঝতে পারবো। আচ্ছা হ্যাঁ বলো। সেটা হচ্ছে আমাদের যে দুইটা প্রশ্ন দিছেন আপনি, হচ্ছে মানে এই থিওরিক্যালের জন্য যে দুইটা প্রশ্ন, অ্যানসার কি দুইটারই ছিল নাকি হচ্ছে একটার অ্যানসার ছিল স্যার ওখানে? এখানে তো থিওরিক্যাল প্রশ্ন একটাই দিয়েছি তোমাদের, একটা একটারই হইছে উত্তর। তো। হ্যাঁ একটাই দিয়েছি, একটারই উত্তর দেওয়া আছে। আমি তোমাদের সাতটা পয়েন্ট ব্যাখ্যা বিশ্লেষণ করেছি, তোমরা পরীক্ষা আনসার করবে সর্বোচ্চ 3টে বা 4টা। ওকে স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার ঠিক আছে। স্যার স্যার বলো, শুনছি তো। বলতেছি আমি কি গত দিনের স্যার স্যার আমি কি গত দিনের একটু দুইটা প্রশ্ন করতে পারি স্যার? মানে নিজের মধ্যে খুব কনফিউজ ছিল, 3টা প্রশ্ন স্যার। তাহলে এই এই আমি মানে এই বই থেকেও করতেছি। এই অধ্যায়ের প্রশ্ন যদি আরো কেউ থাকে একটু শুনে নি আগে, তুমি আপনি একটু অপেক্ষা করো, কারণ সময় জি আছে স্যার, 6 মিনিট, জি 4 স্যার, মিনিট। জি স্যার, হ্যাঁ জি স্যার, জি স্যার। স্যার বলো। স্যার আমার একটা প্রশ্ন ছিল, ওই যে ডেবিট আর ক্রেডিট এই দুটো নিয়ে আর কি। হ্যাঁ মানে বলো। ডেবিট কি লাভ নাকি ক্রেডিট লাভ, এটা একটু প্রবলেম ফেস করতেছে আর কি। ডেবিটকে এমনি আমরা খরচ হিসেবে গণ্য করে থাকি, অর্থাৎ কমায় দেওয়ার জন্য ডেবিট ব্যবহার করি আর বাড়ানোর জন্য ক্রেডিট ব্যবহার করি। কিন্তু আমি তোমাদেরকে যে বুঝটা বুঝিয়েছি যে এখানে দুটা বই নিয়ে আলোচনা করেছি, একটা হলো নগদান বই, একটা হলো পাস বই। নগদান বইতে ডেবিট করার অর্থ হলো নগদান বইতে টাকা আমি বাড়িয়েছি, আর নগদান বইতে ক্রেডিট করার অর্থ হলো টাকা আমি কমিয়ে দিয়েছি। বুঝতে পারছো? জি স্যার। আবার পাস বইতে ক্রেডিট করার অর্থ হলো পাস বইতে টাকা বাড়ানো হয়েছে, পাস বইতে ডেবিট করার অর্থ হলো পাস বইতে টাকা কমিয়ে দেওয়া হয়েছে। দুই বইয়ের দুই রকম চিন্তা কিন্তু। এই কথাগুলা এই জন্য স্যার আমি 6 তোমাদেরকে নম্বর বলবো, তোমরা খাতা কলম নিয়ে বসবে এবং কথাগুলা লিখে রাখবে, তাহলেই তোমাদের সুবিধা হবে। আর ভিডিওটা অবশ্যই দিব, এই ক্লাসের ভিডিওটা সবার আগে পাবে, কারণ ভিডিও হলেই তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ স্যার 6 নাম্বার এন্ট্রিটা, স্যার 6 নাম্বার এন্ট্রিটা যদি মানে আর একবার স্যার বলতেন তাহলে মানে আমার জন্য একটু সহজ হইতো। 6 নাম্বার এন্ট্রিটা যে কি আছে, তো স্ক্রিন শেয়ার না করলে আবার দেখানো মুশকিল হয়ে যায়। আমি দেখতেছি, দেখি।
সমস্যা হলো আইটেম গুলো দেখাইতে গেলে স্ক্রিন শেয়ার করতে হয়। আমরা একটু ব্যাক করে দেখে আসি আর কি, একটু অপেক্ষা করো। 6 নাম্বার এন্ট্রি দেখতেছি, দেখো। হ্যাঁ, একজন পাওনাদারকে 12,000 টাকার একটি চেক ইস্যু ভুলে নগদান বইতে 1200 টাকা লেখা হয়েছে, দেখতে পাচ্ছ? আমি 12,000 জি টাকা স্যার। আমি 12,000 টাকার চেক দিয়েছি। এখন মনে করো তোমার আপন মুন্সির সাথে আমার লেনদেনটা হচ্ছে, আমি 12,000 টাকা লিখেছি, তাহলে আপন কত টাকা লিখবা? আপন মনে হয় শুনতে পাচ্ছে না। যে কেউ শুনতে পাচ্ছ সে উত্তর দাও। আমি 12,000 টাকা আমার বইতে লিখেছি, তাহলে তুমি কত টাকা লিখবা? স্যার আমারও 12,000 টাকায় লেখার উচিত ছিল, কিন্তু ভেরি লেখা গুড, হয়েছে 1200 টাকা। ভেরি গুড। তোমাকেও লেখা উচিত ছিল 12,000 টাকা, তুমি লিখেছো মাত্র 1200 টাকা। তাহলে কত টাকা লেখো নাই তুমি? স্যার 10,800। এই 10,800 টাকায় দুই বইয়ের মধ্যে গন্ডগোলটা বাঁচবে। জি স্যার। ওই 10,800 টাকায় তোমার হয়তোবা যোগ করতে হবে, নয়তোবা বিয়োগ করতে হবে সুনির্দিষ্ট নিয়ম অনুযায়ী। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, স্যার আপন এখানে আমি মুন্সি। আরেকটু বলি স্যার, আপনি হ্যাঁ। এই পেজটাতে আছেন তো? হ্যাঁ বলো। এই যে উল্লিখিত লেনদেন থেকে গড়মিলের কারণ বর্ণনা করো, উপযুক্ত তথ্যের আলোকে প্রচলিত পদ্ধতিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। এইটা হলো তোমার Total 2 নাম্বার। এই যে তুমি আরেকটু শুনো, এই যে 2 নাম্বারটা তো কেবল অঙ্কের সমাধান করলাম, এটা অঙ্কের সমাধান। দেখো লেখা আছে ও আচ্ছা স্যার, ঠিক আছে উপযুক্ত স্যার, বুঝতে তথ্যের, পারছি স্যার। বুঝতে পারছো? আর জি স্যার, জি স্যার। 1 নাম্বার হলো তোমার থিওরি প্রশ্ন। ঠিক আছে স্যার, বুঝতে পারছি এবার। আচ্ছা, নেক্সট কোশ্চেন। আমাদের কিন্তু সময় চলে গেছে প্রায়। স্যার 6 নাম্বারটা একটু ক্লিয়ারলি বলেন স্যার, এটা বুঝতে পারি না স্যার। এই 6 নাম্বারটাই তো একটু আলোচনা করলাম, একটু আগে বুঝাইলাম। কে প্রশ্ন করছো খেয়াল করে দেখো। মাত্রই তো 6 নাম্বার হইলো। হ্যাঁ, মাত্রই 6 নাম্বারটা বুঝাইলাম। স্যার এটা ভুলবশত মানে 1200 টাকা লিখে ফেলছি। 12,000। হ্যাঁ, তাহলে তুমি লেখার উচিত ছিল তোমার 12,000 টাকা, তুমি ভুল করে বাড়িয়ে যাবে আর কি। আমি যদি বলি যে আমি সবাইকে বুঝাইতে সক্ষম হয়েছি, তাহলে আমি ভুল বলবো। কিন্তু আমি চেষ্টা করেছি, এর মধ্যে অনেকে আছে আমার এই চেষ্টার মধ্যে অনেকে বুঝে ফেলছে আর কি, কথাবার্তায় বুঝতে পারবা আর কি। তবে যাই হোক, এখন থেকে তুমি নিয়মিত ক্লাস করো। মুন্নি, নাহিন, জি আমার স্যার। জানা মতে তোমরা নতুন, এরপরেও তোমরা নিয়মিত ক্লাস করো, ধৈর্য জি স্যার, হারাবে না। ইনশাআল্লাহ। আর তোমাদের পিডিএফ গুলো দিয়ে দিছি, সামনে ভিডিও গুলো দিয়ে দিব, তোমরা একটু প্র্যাকটিস করে পাই। আর আমি তোমাদেরকে আরেকটু বলবো যে তোমরা আমার চ্যানেলটিতে গিয়ে, হারুন স্যার অ্যাকাউন্টিং আমার চ্যানেলের নাম, এই চ্যানেলে ঢুকে তোমরা অ্যাকাউন্টিং এর ক্লাসগুলো তোমরা ইচ্ছে করলে দেখতে পারো আর কি। তোমাদের ভালো লাগার কথা আর কি, তোমাদের যে ক্লাসগুলো দেওয়া আছে সেখান থেকেও তোমাদের কিন্তু কমন পড়ে যাবে। আচ্ছা, থ্যাংক ইউ। নেক্সট কোশ্চেন কে করবা বলো? আপন ভাই কোথায়? কিছু কোয়েশ্চন করেন, আমরা শুনি। হ্যাঁ, একজনে প্রশ্ন করলেই হয়েছে, প্রশ্ন করলে আর 10 জনের উপর। স্যার একটা প্রশ্ন স্যার, বলো বলো বলো। এটা মনে জাবেদার পড়তেছে না আসলে কি করবো। যে পেশাগত বই ক্রয় করা হয়েছে 5,000 টাকা। হ্যাঁ, এখানে স্যার জাবেদাটা দেখছি বই হিসাব ডেবিট, মানে এখানে ক্রয় হিসাব বললে কেমন হয় স্যার? না, তুমি সুন্দর সুন্দর কোশ্চেন করতে পারো। তোমার নাম কি দেখলাম, নাইম হাসান। জি স্যার। তুমি বোধহয় আমার হাতে ভর্তি হওনি মনে হয়, নাকি? আমি আপনার হাতেই ভর্তি হয়েছি স্যার, আপনার আমার সাথে হাতে? যোগাযোগ, আপনার ক্লাস, তাহলে আপনার ইউটিউব ক্লাস দেখে স্যার আমি ভর্তি হয়েছি স্যার। ও আচ্ছা, থ্যাংক ইউ। কি নাম ছিল তখন তোমার? তুমি আমার কি নাম দিয়েছিলে? না, নিশ্চয়ই নাইম না বোধহয়, নাকি? আমি নাইমই বলছিলাম স্যার, হয়তো স্যার মনে নাই স্যার। কত তোমার? আমি 1020 স্যার। 1020। একটু এই কিছু সামথিং 10 সেকেন্ড 5 সেকেন্ড আমি একটু দেখতেছি। ঠিক আছে, আমি তোমার কোনো নাম লিখিনি, 1020 শুধু সেভ করে রাখছি। জি স্যার। আচ্ছা, তুমি এত সুন্দর সুন্দর কোশ্চেন কেমনে করো? স্যার আমার তোমার- এই তোমার আসলে অ্যাকাউন্টিং এর পরিধি তোমার খুবই ভালো। তুমি অনেক ভালো করতে পারতে যদি প্রথম থেকে আরো ভালোভাবে পড়াশোনা করতে আর কি। যাই হোক,
তোমার প্রশ্ন উত্তর দিতে ভালো লাগে। তুমি লিখছো আমি বই ডেবিট করেছি, জি স্যার। তুমি বলছো ক্রয় ডেবিট করলাম না কেন? জি স্যার। ভেরি গুড আনসার। এবার শুনে নাও, তোমার কোশ্চেনটা খুব সুন্দর হয়েছে। যে আমরা যখন কোনো সম্পদ ক্রয় করি পৃথিবীতে, এই পৃথিবীতে আমরা যত মানুষ বসবাস করছি, পৃথিবী বলছি আমি কিন্তু বাংলাদেশ বলিনি, আমি শুধু টাঙ্গাইল বলিনি, আমি শুধু জামালপুর বলিনি, কিন্তু আমি শুধু ঢাকা বলিনি। পৃথিবীর যত মানুষ আমরা পৃথিবীতে আছি, আমরা দুনিয়াতে প্রতিনিয়ত, প্রতি সেকেন্ডে, প্রতি মুহূর্তে অনেক কিছুই ক্রয় করছি। খেয়াল করে দেখো। জি স্যার। এই সকল ক্রয়ের মধ্যে উদ্দেশ্য থাকে দুটি। একটা হলো জি স্যার। ব্যবহার করার উদ্দেশ্যে ক্রয়, আরেকটা হলো বিক্রি করার উদ্দেশ্যে ক্রয়। জি স্যার। তুমি মনে করো একটা মোবাইল সেট কিনছো, কি উদ্দেশ্যে কিনছো তুমি সেটটা? এটা ইউজ করার জন্য স্যার, ব্যবহার করার জন্য স্যার। যদি ব্যবহার উদ্দেশ্যে কিনে থাকো তাহলে সেটা হয় সম্পদ, আর সম্পদ যখন হয় তখন ক্রয় লেখা যায় না। স্যার বুঝতে পারছি স্যার আমি। আর যখন তুমি বিক্রির উদ্দেশ্যে কিনবা, তুমি যে সেটটা কিনেছো সেই সেটটা তো দোকানদারের কাছ থেকে কিনেছো নাকি? স্যার দোকানদারের কি উদ্দেশ্য ছিল? বিক্রি করা স্যার। এই জন্য তার কাছে হবে তখন কে পণ্য। তখন যখন সে ক্রয় করেছে তখন হবে তার কাছে হলো ক্রয়, কিন্তু তোমার কাছে কিন্তু মোবাইল। স্যার জি, এটা যদি স্যার এই পেশাগত বই নয়, আমি যদি লাইব্রেরির কথা ধরি, বই 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 করা এবার 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 তাহলে আরেকটা বিষয় বিক্রি করার জন্য, তখন তাহলে তখন কে ক্রয় ডেবিট হইতো, ওইটাকে তখন মনে করতে হবে পণ্য ক্রয় করেছি। স্যার এটাই স্যার। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ভাই এক কথায় অসাধারণ স্যার, ক্লিয়ার স্যার। উত্তরগুলো অসাধারণ। হ্যাঁ, অসাধারণ উত্তরগুলো প্রশ্ন। স্যারের ভঙ্গিমা, কথা বলা স্যার অসাধারণ। স্যার আসলে অনেক কিছু জানা যাচ্ছে। আমাদের তোমরা- আসলে ক্লাসের ভিতরেই অন্তর্ভুক্ত, এরপর অনেক প্রশ্ন অনেকের এই সে মেধা থেকে আসছে। তোমরা তো বিএম সাগার স্যারের স্টুডেন্ট, করে উপস্থাপন করতে না থামলে স্যার, বিশেষ করে আজকে। তোমরা তো বিএম সাগার স্টুডেন্ট। আর তোমাদের সম্মানিত যারা শিক্ষক রয়েছেন, স্যার। ওনারা কিন্তু মানে আসলে আমি যে মাপের সেই মাপের না। সমস্যা হলো এই জায়গায়। আমি তো গত ক্লাসে বোধহয় একটু বলেছি, আমি ডিগ্রি অনার্স মাস্টার্স এর টিচার। এইখানে আমি তোমাদেরকে পড়াইতেছি একেবারে ইন্টারমিডিয়েটের একদম। আমার পড়ানোর কৌশল আর ওনাদের পড়ানোর কৌশলের মধ্যে রায়তার দিন পার্থক্য হবে। আমার বোঝানোর কৌশল আর অন্য আরেকজন শিক্ষকের বোঝানোর কৌশল বহুত ডিফারেন্স হবে। বলো, নাইম কিছু প্রশ্ন করতে চাচ্ছ? বলো। স্যার আমি ক্লিয়ার হয়েছে স্যার, আবার যদি কোনো প্রশ্ন থাকে বলুন ইনশাআল্লাহ। আচ্ছা, নেক্সট কেউ? গতকালকে আমার রংপুর থেকে, মনে করেন অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ড বলো, বলতেছিলেন স্যার, বলেন একটু। রংপুর থেকে স্যার একটা একটু বলেন ছেলে, শুনি। রংপুর থেকে একটা ছেলে কালকে টাকা পাঠিয়েছে আমার মোবাইলে, বিকাশে। ছেলেটা দিনের বেলায় ফোন করেছিল, তখনও বলেছিল স্যার আমি রাত্রে 10টার পরে আপনার টাকা দিব, কারণ আমি হোটেলে কাজ করি, হোটেল কর্তৃপক্ষ আমাকে ছুটি দিচ্ছে না, দিবে না। সত্যি সত্যি রাতে 10টার পরে আবার সে ফোন করেছে এবং 300 টাকা বিকাশে পাঠিয়েছে। তারপরে পাঠানোর পরে বলতেছে স্যার আমি অমুক, আমি স্যার হোটেল থেকে একটু আগে বের হয়েছি, তারপর আপনার কাছে আমি 300 টাকা পাঠালাম স্যার, আমি বাকি 200 টাকা কালকে পাঠাবো। আমি ওর অবস্থা দেখে বা শুনে আমি বললাম যে তোমার আর টাকা পাঠাতে হবে না বাবা, আমি টাকা পেয়ে গেছি, প্রয়োজনে বাকি টাকা আমার পকেট থেকে আমি দিব, তোমার আর টাকা পাঠাইতে হবে না, তুমি পড়াশোনা করো। পরে ওকে আমি সব লিঙ্কটিং সবকিছু কমপ্লিট করে দিয়ে দিছি। ছেলেটা হোটেলে চাকরি করে, তারপরও তার পড়ার এত শখ, এত ইচ্ছা। এই ধরনের ছেলেই তো পৃথিবী খুঁজে, ওদেরকে এই পৃথিবী চায়, এরাই মানুষ হতে পারে। এদের যদি আমরা সামান্যতম উপকার করতে না পারি তাহলে আমরা কিসের শিক্ষক হলাম? তো ছেলেটা মনে হয় ক্লাস করতে পারবে না বলে দিছে। ছেলেটা আমার ক্লাসটা যদি করতে পারতো ও আরো ভালো কিছু করতে পারতো, কিন্তু ওর তো পেট চালাইতে হয়, সমস্যার ওই জায়গায়।
স্যার আপনাদের মতন মানে আপনাদের মতো হাতে গোনা কিছু টিচার মানে যারা পায় তাদের জন্য অনেক সৌভাগ্য। আর হয়তো বা আমরাও সেই জায়গা থেকে সৌভাগ্য যে মানে আপনাদের মতো মানে আপনার মতো একজন টিচার লিস্ট পাইছি আর কি এই মৌসুমী ক্লাস করতে এসে। মৌসুমী কথা আর একটু বাড়ায় বললা না? আসলেই না না স্যার সত্যি বানাই বলি না নাই না স্যার, মানে এটা ও বাড়ায় বলে আমি নাই। মানে কি বলবো স্যার আমরা যে আমিও কিন্তু স্যার অনেক পিছাই গেছি আমার লাইফে হচ্ছে অনেক মানে ব্যাড এক্সপিরিয়েন্স বলেন লাইফে অনেক কিছু দিয়ে এতদিন আমার যে জায়গায় গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল আর সেই জায়গায় আজকে আমি মাত্র এখানে পড়ে আছি মানে জীবনের উপর দিয়ে অনেক ঝড় তুফান যাওয়ার পর আবার নতুন করে শুরু করছি। আর এখন যেটা আফসোস লাগতেছে সেটা হচ্ছে এই আপনাদের যদি আরো আমরা একটা মাস আগে পাইতাম মনে হয় আরো ভালো কিছু করতে পারতাম। একেবারে ঘরবার মানে পরীক্ষার মানে নাকের সামনে তখন এসে পাইছি যে না এইরকম সাররা পাইছি বা কিছু আসলে মৌসুমী এই আর কি। মৌসুমীর উত্তর দিচ্ছি। তুমি যে কথাগুলো বললে আসলে অন্তঃস্থল থেকে আমি তোমার জন্য দোয়া করি, তুমি ভালো কিছু করো, এটা আমি চাই। আবার পাশাপাশি অত্যন্ত দুঃখও পেলাম, তোমার মতো বয়সী আমার মেয়েও আছে ইনশাল্লাহ, আল্লাহ আমারও মেয়ে দিছে, ছেলে দিছে। তবে তোমরা অত্যন্ত কষ্ট করে পড়াশোনা করছো। তোমার মতো আরো কয়েকজন মেয়ে আমাকে ফোন করে টাকা পাঠানোর পর এও বলেছে যে স্যার স্বামী চায় না পড়াশোনা করতে, অনেক কষ্ট করে টাকা পাঠালাম স্যার, একটু আমার দিকে একটু খেয়াল রাখেন। মানে আসলে সত্যি অন্তর থেকে খুব খারাপ লাগে ওই মুহূর্তে এই কথাগুলো শুনলে পরে। একটা মেয়ে একটা ছেলে পড়াশোনা করতে চায় অথচ তাদের মানে সামর্থ্য তেমন নাই। সেই দৃষ্টিকোণ থেকে বলি যে আমার ছেলে মেয়ের, আমি বললাম সেদিন কালকে বোধহয়, তোমাদের কত সৌভাগ্য। দেখো আমার মেয়ে কিন্তু ওই ছেলেটার, রংপুরের ছেলেটার টাকা নিতে দেয় না, আর তারপর তুমি ওই 200 টাকা তোমার পকেট থেকে তুমি দিয়ে দিবে, ওনার কাছ থেকে তুমি আর টাকা নিবে না। স্যার আমি যদি আমার লাইফ হিস্ট্রিটা একটু যদি বলি আর কি আপনার সাথে, যে আমি যখন এসএসসি পরীক্ষা দিব তার কিছু দিন আমরা 5 বোন, তার মধ্যে আমিই বড়, তার আগে মানে আমার বাবা স্ট্রোক করে, যার কারণে হচ্ছে মানে আমাকে আর্লি বিয়ে দিয়ে দেয়। আমার হাজবেন্ড কিন্তু ছিল হচ্ছে ইংলিশে মানে অনার্স মাস্টার্স কমপ্লিট করা আচ্ছা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। বাট সে এরকম একটা শিক্ষিত মানুষ বা কোনো কিছু, সে আমাকে পরীক্ষা দিতে দিল না বা আমাকে আর পড়ালেখা করতে দিল না। আমার লাইফটা কিন্তু স্যার টোটালি ওখানেই থেমে গেল। ইভেন আমার একটা বেবি আছে, আমার বেবি ক্লাস 3 তে পড়ে, মেয়ে বাচ্চা। মানে বেবির যখন 1.5 বছর তখন আমার ডিভোর্স হয়ে যায়। লাইফের সবকিছু কিন্তু স্যার শেষ হয়ে, ঠিক আছে। ইভেন আমি মানে মেন্টালি হচ্ছে সিক বা কোনো কিছু, সবকিছু থেকে হচ্ছে ওভারকাম করার জন্য আমি মানে এই জায়গাটা থেকে পিছিয়ে আসছি। এটা আমার নিজের কাছে এত কষ্ট লাগে বা খারাপ লাগে বা কারোর কাছে আমি বলতে পারি না যে আমি হ্যাঁ অ্যাটলিস্ট এইটুকু পাস আমি করছি বা এইটুকু আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা এইটুকু। ওই জায়গা থেকে স্যার আমি ফার্স্ট মুক্তে ভর্তি হই, ওখান থেকে হচ্ছে মানে ম্যাট্রিকটা কমপ্লিট করি, দেন হচ্ছে বিএমএ তো ভর্তি হই। বাট তারপরেই তো আপনাদের সাথে হচ্ছে সাক্ষাৎ, হয়তো আপনাদের ইউটিউব চ্যানেলটা থাকতে হয়তো আমাদের অনেকেরই সুবিধা হয়েছে, আর সেই জায়গা থেকে হয়তো আমরা আপনাদের পাইছি। আর আপনাদের মতন টিচার মানে টিচারের হাত আমাদের মাথায় থাকলে হয়তো আমরা একটু ভালো কিছু করতে পারবো এই অল্প সময়, যদি নিজেদের চেষ্টা থাকে আর কি। অফকোর্স আমার 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 আশীর্বাদ তোমার সাথে থাকবে অলওয়েজ, তোমাদের সকলের সাথে থাকবে। তবে স্পেশালি মৌসুমীর জন্য তুমি আগে তোমার যতদূর ইচ্ছা তুমি চেষ্টা করে যাও, তুমি পারবে। তোমার মেয়ের জন্য দোয়া রইল। স্যার দোয়া করবেন আমার মেয়েকে। স্যার এটাই বলি যে বাবা মানে একমাত্র পড়ালেখাটাই হচ্ছে নিজের সম্পদ, তাছাড়া নিজের সম্পদ বলে দুনিয়াতে মনে হয় না কোনো কিছু আছে। বাবা মা হয়তো বা ছেলে মেয়ের জন্য অনেক কিছু রেখে যায়, কিন্তু সেটা যদি কেউ ঠিক মতো না রাখে ওটা শেষ হইতে কতক্ষণ, কিন্তু এই সম্পদ শেষ হওয়ার মতো না। 27 সালে বাড়ি থেকে বেরিয়ে আসি মৌসুমী, আমাকেও বের করে দেওয়া হয় 27 সালে। জি স্যার। আজকে কোথায় 27 সাল আর আজকে কোথায় 2021 সাল। রাত আর দিন পার্থক্য, মেধা, জ্ঞান, গরিমা, ধন সম্পদ, রাতারাতি অনেক কিছুতেই সবকিছুতেই পরিপূর্ণ জীবন। অথচ ছোটবেলায় বাইরা বাড়ি থেকে বের করে দেয়। তবে সেটাই আশীর্বাদ, সেটাই আমার জীবনের সবচেয়ে মঙ্গল হয়েছে। নচেত হয়তো বা এই পর্যায়ে আসতে পারতাম না। আজকে বাংলাদেশে তোমাদের মতো অনেক ছেলে মেয়ে হারুন স্যার নামে আমাকে চিনে, এটাই জীবনের সবচেয়ে চরম পাওয়া।
আর আমিও চেষ্টা চালিয়ে যাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ার জন্য। কারণ আমার ইউটিউব চ্যানেলে আমি যেভাবে ক্লাস নেই, আমি তো অরিজিনাল অ্যাকাউন্টিং এর টিচার, আমার ক্লাস নেওয়ার মধ্যে আদার চ্যানেলের সাথে মিলবে না। ওনারা তো আমাদের গুলাই কপি করে, দেখা যায় আমার গুলো কপি করে তারা এই করে কণ্ঠ দেয় জাস্ট, কিন্তু আমি তো কণ্ঠ না। আমার ক্লাসটা দেখো, তোমরা দেখলে বুঝতে পারবো যে আমারটা আলাদা কিছু আছে, এক্সেপশনাল। স্যার আলাদা কিছু আছে আসলে, স্যার আপনার কাছে আমাদের পড়া বা আপনার সাথে স্যার এতটা কানেকশন স্যার, আসলে আলাদা কিছু আছে, অন্য ধরনের ফ্লেভার, এই জন্যই স্যার, এই জন্যই আপনারে এত ভালো লাগে স্যার। আপন মুন্সির বাড়ি তো বোধহয় নড়াইল নাকি? স্যার স্যার আমি স্যার মাসাবি ভাইয়ের এলাকায় থাকি, নড়াইলে স্যার। লোহাগাড়া, তোমার নড়াইলে আমি প্রচুর যাতায়াত করি। স্যার তাহলে আসেন স্যার একদিন, বেড়াই যান স্যার, আসেন। মাস্টাফির বাড়ির কাছে আমার বাইরের বাড়ি, আমি গেলে তোমার ফোন করব। তোমার লোহাগাড়া, দেখ আলহামদুলিল্লাহ, তোমার অবশ্যই স্যার। নড়াইল, ভিক্টোরিয়া কলেজ, নড়াইল লোহাগড়া স্যার। স্যার আমি হ্যাঁ। লোহাগড়া স্যার। আমি হ্যাঁ স্যার, ভিক্টোরিয়া কলেজ চিনি স্যার। হ্যাঁ, আমি আমার বাইরের বাড়ি আছে ভিক্টোরিয়া কলেজের পাশেই, অর্থাৎ মাস্টাফির বাড়িতে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল, বাড়িঘর দেখেছি আর কি ফাঁকের থেকে, ওই কাছের থেকে আর কি। স্যার তাইলে তো আপনি আমার খুব কাছের লোক, তাইলে তো খুব আপনি কাছের লোক, সেই হিসেব করলে স্যার আপনি তো খুব কাছের লোক। সবারই কাছের লোক, দেখা যায় একদিন ইনশাল্লাহ। এই নাইম কোশ্চেন করো, তুমি নাইম বলে ফেলো। স্যার কোশ্চেনটা হচ্ছে স্যার একটা আপনার ভাই আপনি কিছু কোশ্চেন করেন ভাই, আমরা একটু শুনি। স্যার গত ক্লাসে একটা আবেদন এন্ট্রি দেখছি, ওইটা হচ্ছে স্যার হিসাব নিরীক্ষার কাজের 12,000 টাকা। হ্যাঁ, আর হিসাব নিরীক্ষার কাজটা কি স্যার, এটা আমি বুঝতেছি না। হিসাব নিরীক্ষার কাজ বলতে আমরা পৃথিবীতে মানুষকে সেবা দিয়ে থাকি দুই ভাবে। এক, স্যার যেমন আমি তোমাকে পড়ায় অর্থ উপার্জন করতেছি, স্যার এখানে কিন্তু আমি তোমার কাছে কোনো পণ্যদ্রব্য বিক্রি করে নাই, করছি? নো স্যার। আমি তোমাদের কাছে সেবা বিক্রি করে অর্থ উপার্জন করতেছি। জি স্যার। আমার বাসায় আমি ব্যাচ পড়াই, এক এক ব্যাচে 30 জন 32 জন করে ছেলে মেয়ে বসে, প্রতিজন 500 টাকা বেতন। 30 জন বসলে 1 ঘন্টায় আমার টাকা আসে 15,000। কালকে আবার অন্য 30 জন আসবে, তার মানে আবার আরেক ঘন্টায় টাকা আসবে 15,000, অর্থাৎ ঘন্টায় 30,000। এইটা যে টাকাটা আমি উপার্জন করতেছি, একজন ফিস নিয়ে অর্থ উপার্জন করতেছে, একজন ইঞ্জিনিয়ার সে সুন্দর সুন্দর নকশা করে দিয়ে, বাড়ির গাড়ির নকশা করে দিয়ে অর্থ উপার্জন করতেছে, একজন উকিল সে মক্কেলদের সেবা দিয়ে অর্থ উপার্জন করতেছে। এটাকে বলা হয় সেবা আয়, স্যার সেবা আয়। আবার যে দোকানদারের কাছ থেকে তুমি পণ্য দ্রব্য ক্রয় করতেছো, সেও কিন্তু অর্থ উপার্জন করতেছে, তারটা হলো পণ্য বিক্রয় আয়। অর্থাৎ পৃথিবীতে মানুষ অর্থ উপার্জন করে দুই ভাবে, এক পণ্য দ্রব্য বিক্রি করে, দুই সেবা বিক্রি করে। আমরা যারা সেবা বিক্রি করে অর্থ উপার্জন করি, তাদেরটা নগদান হিসাব ডেবিট, যদি নগদে পেয়ে থাকি সেবার টাকাটা, নগদান হিসাব ডেবিট হয়, সেবা আয় ক্রেডিট হয়। এবার সেবা আয়ের তো একটা ধরন আছে, যদি সেবা আয়ের নামটা থাকে তাহলে ওই আয়ের নামটা লিখে দিতে হয়। যেমন তুমি প্রশ্ন করেছো নিরীক্ষা, একজন আমাদের কমার্সের সবচেয়ে বড় সার্টিফিকেট যিনি, তারা হলেন সিএ পাস, চার্টার অ্যাকাউন্টেন্ট। তারা যে ফার্মগুলো স্থাপন করে, সেই ফার্মগুলোর থেকে তারা যে সেবাটা দিয়ে থাকে, তাদের সেবার নাম হলো নিরীক্ষা সেবায়। অর্থাৎ তারা বিভিন্ন কোম্পানির ওই হিসাব নিকাশ কার্যক্রম গুলো পরীক্ষা নিরীক্ষা করে দেয়, ওইখান থেকে যে অর্থ উপার্জন করে তার নাম হয় নিরীক্ষা আয়। স্যার থ্যাংক ইউ স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, নেক্সট কোশ্চেন। নাইম ভাই কিছু বলেন। নাইম ভাই, নাহিন ভাই, নাহিন খান ভাই তো শুধু শোনেন, একটু কিছু বলেন আজকে। মুন্নি কি চলে গেছে? মুন্নির কোনো কোশ্চেন নেই? তাসনুবা আজকে একটা প্রশ্ন করো না। আমি আসলে কি বলবো স্যার, অ্যাকচুয়ালি আর এগুলা কথা না বললে ভালো হয়, কারণ আমার সত্যি অনেক কষ্ট লাগতেছে। মানে আমি আসলে এগুলা বিষয়ে আমি বেশি না বললে ভালো হয়। আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে। কারণ আমার স্যার মানে কষ্ট আসলে বেশি সহ্য না, মানে কি কারো কিছু শুনলে স্যার অনেক আসে আর কি। ঠিক আছে, তুমি ধৈর্য ধরো। তাসনুবা,
আর আমি সবটা ভালোভাবে বুঝি, এই জন্য কিছু জিজ্ঞেস করি না। সবটা ভালোভাবে বুঝো না? বুঝি বুঝি। ও বুঝো। ও, আমি আর মনে করছি ভালোভাবে বুঝো না, এই জন্য কিছু বলো না, কিন্তু বলতে হবে তো। তুমি একটা স্যার আমি মানুষের, সবটা আপনি পড়াবেন স্যার? তুমি প্রশ্ন করলে তো, দ্বাদশ শ্রেণী থেকে আপনি তুমি প্রশ্ন করলে তো আমাদের সুবিধা। স্যার আমি হচ্ছে গিয়া এই যে আবেদন পারি ভালো, কমার্স নিয়ে পড়ছি 9-10-এ, তো এটা আপনি যেটা পড়ান আরো ভালো করে বুঝি, এই জন্য কোনো প্রবলেম হয় না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আব্দুল মালিক, জি স্যার। তোমার রোল নাম্বার কত? ছিলাম। 1006 নাকি তোমার রোল? নাকি তোমার তো আমি ভুলে স্যার গেছি। 1006 রোল নাম্বার তো মনে আছে, দেওয়া যায়। আসলে বুড়ো হয়ে গেছি তো, নাম্বার মনে মনে থাকে আছে। না। তাই বলো না। স্যার আমি অনেক প্যারায় আছি স্যার, আপনার ক্লাস করি ফাঁকে ফাঁকে, আবার নিজের কাজও করতেছি। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। সবারই সব বিপদ আপদ। আসলে তোমাদের তোমাদের এই অবস্থাগুলো চাকরি দেখতে, যারা করে আসলে, যারা সংসার নিয়ে পড়ে থাকে তাদের একটা প্যারা থাকে, যারা চাকরি বাকরি করে পাশাপাশি পড়াশোনা করে তাদেরও আমি মনে করি ঝামেলাই। কারণ ঝামেলাই আসলে। অফিসে থাকি ভাবলাম অফিসেরটা অফিসে, কিন্তু বাসায় আসার পরও অফিসের প্যারাটা রয়ে যায়। কালকে অডিট আল্লাহ আল্লাহ করতেছি, সেগুলো হিসাব কিতাব ওই করতেছি, এদিকে আবার আপনার কাছে করতেছি। এই এই অডিটের বাংলায় নিরীক্ষা কে প্রশ্ন করেছিল জানি? স্যার আমি করছিলাম স্যার। নাইম ভাই হ্যাঁ করছিল। নাইম, এই যে অডিট বলছে, অডিট শব্দটা, অডিট মানে হলো নিরীক্ষা। জি স্যার। অডিটের বাংলা হলো নিরীক্ষা। এন্ড্রি রোজ নাম লেখে না, মুক্তা দেখা যাচ্ছে, মুক্তা খান। মুক্তা খান, তোমার কোনো কোশ্চেন নেই? তোমার কোনো কোশ্চেন নেই? জি না স্যার, আমি তো স্যার 9-10-এ হিসাব বিজ্ঞান নিয়ে পড়ছি, এই জন্য স্যার আপনি যেটা বোঝান এটা ভালোভাবে বুঝে, এই জন্য প্রশ্ন করছি। হ্যাঁ, এমডি ধন্যবাদ ধন্যবাদ। মবিনুর রহমান, এমডি মইনুর রহমান, মবিনুর রহমান বোধহয়, উনিও কোনো কিছু বলেন না। রাগ করছো নাকি তুমি? মবিনুর রহমান, ওনার পরিচয়টা একটু দিলে ভালো হতো। মুবিনুর রহমান কি শুনতে পাচ্ছ না? মুবিনুর রশিদ, রাহুল রবি নাকি রাহুল? ও ইয়ার মুবিনুরের মাইক্রোফোন নাই বলছে। কেন, তুমি এমনি কথা বললে আসে না কিছু সাউন্ড? আচ্ছা যাক, তোমাদের সাথে অনেক কথা বললাম, একদম ব্যক্তিগত পর্যায়ের কথাবার্তা বলে ফেললাম, তোমাদের কাছ থেকেও শুনলাম। আসলে ভালো লাগলো, খারাপও লাগলো, সবকিছু মিলে। তারপরেও তো আমরা একটা অভিজ্ঞতা অর্জন করলাম, কে কোন অবস্থায় আছে এটা তো জানতে পারলাম। এটা সবচেয়ে বড় একটা পাওয়া। জানলাম মৌসুমীর কি অবস্থা, জানতে পারলাম নাহিন একজন, মানে কি বলবো, ও তো মানুষের কষ্ট সহ্য করতে পারে না, এরকম একটা ছেলে। আপন মুন্সি, বাড়ি নড়াইল, মাস্টাফি বিন মুর্তজার লোকজন, ওর কথাবার্তা ভালো, স্টেটকার, বেশ প্রশ্ন টশ্ন করতে পারে। তাসনুবার কথা শুনলাম, সম্ভবত নবম শ্রেণী থেকে কমার্স ছিল। অ্যান্ডি রোজ একই রকম কথা। আব্দুল মালিক মনে হয় খুব ব্যস্ত চাকরিজীবী। রাহুল রবি কিছু বললো না। নাইম তো কথা শুনেছি। আমরা পার্টিসিপেন্ট আজকে এত কম উপস্থিত, বর্তমানে 11 জন ছিলাম, কিন্তু শুরুতে বোধহয় 23 জনের মতো। আচ্ছা, তাহলে আমরা ক্লাস অফ করে দেই এখন, যদি কোনো কোশ্চেন না থাকে। দেখা হবে পরবর্তী ক্লাসে, আল্লাহ হাফেজ নাকি? স্যার ওকে। হ্যাঁ, সবাই ভালো থাকবেন। ওকে স্যার, আপনি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। বন্ধু বান্ধবের প্রশ্নের ভিতর থেকেই তুমি উত্তর পেয়ে যাবে আর কি। আমি যদি বলি যে আমি সবাইকে বোঝাইতে সক্ষম হয়েছি, তাহলে আমি ভুল বলবো। কিন্তু আমি চেষ্টা করেছি, এর মধ্যে অনেকে আছে, আমার এই চেষ্টার মধ্যে অনেকে বুঝে ফেলছে আর কি, কথাবার্তায় বুঝতে পারবা আর কি। তবে যাই হোক, এখন থেকে তুমি নিয়মিত ক্লাস করো। মুন্নি, নাহিন, জি আমার স্যার। জানা মতে তোমরা নতুন, এরপরেও তোমরা নিয়মিত ক্লাস করো, ধৈর্য জি স্যার, হারাবে না। ইনশাআল্লাহ। আর তোমাদের পিডিএফ গুলো দিয়ে দিছি, সামনে ভিডিও গুলো দিয়ে দিব, তোমরা একটু প্র্যাকটিস করবে। আর আমি তোমাদেরকে আরেকটু বলবো
যে তোমরা আমার চ্যানেলটিতে গিয়ে, হারুন স্যার অ্যাকাউন্টিং আমার চ্যানেলের নাম, এই চ্যানেলে ঢুকে তোমরা অ্যাকাউন্টিং এর ক্লাসগুলো তোমরা ইচ্ছে করলে দেখতে পারো আর কি, তোমাদের ভালো লাগার কথা আর কি, তোমাদের যে ক্লাসগুলো দেওয়া আছে সেখান থেকেও তোমাদের কিন্তু কমন পড়ে যাবে। জি স্যার, অবশ্যই ইনশাআল্লাহ। আচ্ছা, থ্যাংক ইউ। নেক্সট কোশ্চেন কে করবা বলো? আপন ভাই কোথায়? কিছু কোয়েশ্চন করেন, আমরা শুনি। হ্যাঁ, একজনে প্রশ্ন করলেই হয়েছে, প্রশ্ন করলে আর 10 জনের উপর। স্যার একটা প্রশ্ন স্যার, বলো বলো বলো। এটা মনে জাবেদার পড়তেছে না আসলে কি করব। যে পেশাগত বই ক্রয় করা হয়েছে 5,000 টাকা। হ্যাঁ, এখানে স্যার জাবেদাটা দেখছি বই হিসাব ডেবিট, মানে এখানে ক্রয় হিসাব বললে কেমন হয় স্যার? না, তুমি সুন্দর সুন্দর কোশ্চেন করতে পারো। তোমার নাম কি দেখলাম? নাইম হাসান। জি স্যার। তুমি বোধহয় আমার হাতে ভর্তি হওনি মনে হয়, নাকি? আমি আপনার হাতেই ভর্তি হয়েছি স্যার, আপনার আমার সাথে হাতে? যোগাযোগ, আপনার ক্লাস, তাহলে আপনার ইউটিউব ক্লাস দেখে স্যার আমি ভর্তি হয়েছি স্যার। ও আচ্ছা, থ্যাংক ইউ। কি নাম ছিল তখন তোমার? তুমি আমার কি নাম দিয়েছিলে? না, নিশ্চয়ই নাইম না বোধহয়, নাকি? আমি নাইমই বলছিলাম স্যার, হয়তো স্যার মনে নাই স্যার। কত তোমার? আমি 1020 স্যার। 1020। একটু এই কিছু সামথিং 10 সেকেন্ড 5 সেকেন্ড আমি একটু দেখতেছি। ঠিক আছে, আমি তোমার কোনো নাম লিখিনি, 1020 শুধু সেভ করে রাখছি। জি স্যার। আচ্ছা, তুমি এত সুন্দর সুন্দর কোশ্চেন কেমনে করো? স্যার আমার এই তোমার আসলে অ্যাকাউন্টিং এর পরিধি তোমার খুবই ভালো। তুমি অনেক ভালো করতে পারতে গো, যদি প্রথম থেকে আরো ভালোভাবে পড়াশোনা করতে আর কি। যাই হোক, তোমার প্রশ্ন উত্তর দিতে ভালো লাগে। তুমি লিখছো আমি বই ডেবিট করেছি। জি স্যার। তুমি বলছো ক্রয় ডেবিট করলাম না কেন? জি স্যার। ভেরি গুড আনসার। এবার শুনে নাও, তোমার কোশ্চেনটা খুব সুন্দর হয়েছে। যে আমরা যখন কোনো সম্পদ ক্রয় করি পৃথিবীতে, এই পৃথিবীতে আমরা যত মানুষ বসবাস করছি, পৃথিবী বলছি আমি কিন্তু বাংলাদেশ বলিনি, আমি শুধু টাঙ্গাইল বলিনি, আমি শুধু জামালপুর বলিনি, কিন্তু আমি শুধু ঢাকা বলিনি। পৃথিবীর যত মানুষ আমরা পৃথিবীতে আছি, আমরা দুনিয়াতে প্রতিনিয়ত, প্রতি সেকেন্ডে, প্রতি মুহূর্তে অনেক কিছুই ক্রয় করছি। খেয়াল করে দেখো। জি স্যার। এই সকল ক্রয়ের মধ্যে উদ্দেশ্য থাকে দুটি। একটা হলো জি স্যার। ব্যবহার করার উদ্দেশ্যে ক্রয়, আরেকটা হলো বিক্রি করার উদ্দেশ্যে ক্রয়। জি স্যার। তুমি মনে করো একটা মোবাইল সেট কিনছো, কি উদ্দেশ্যে কিনছো তুমি সেটটা? এটা ইউজ করার জন্য স্যার, ব্যবহার করার জন্য স্যার। যদি ব্যবহার উদ্দেশ্যে কিনে থাকো তাহলে সেটা হয় সম্পদ। আর সম্পদ যখন হয় তখন ক্রয় লেখা যায় না। স্যার বুঝতে পারছি স্যার আমি। আর যখন তুমি বিক্রির উদ্দেশ্যে কিনবা, তুমি যে সেটটা কিনেছো সেই সেটটা তো দোকানদারের কাছ থেকে কিনেছো, নাকি? স্যার দোকানদারের কি উদ্দেশ্য ছিল? বিক্রি করা স্যার। এই জন্য তার কাছে হবে তখন কে পণ্য। তখন যখন সে ক্রয় করেছে তখন হবে তার কাছে হলো ক্রয়, কিন্তু তোমার কাছে কিন্তু মোবাইল। স্যার জি, এটা যদি স্যার এই পেশাগত বই নয়, আমি যদি লাইব্রেরির কথা ধরি, বই 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 করা এবার 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 তাহলে আরেকটা বিষয় বিক্রি করার জন্য, তখন তাহলে তখন কে ক্রয় ডেবিট হইতো, ওইটাকে তখন মনে করতে হবে পণ্য ক্রয় করেছি। স্যার এটাই স্যার। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ভাই এক কথায় অসাধারণ স্যার, ক্লিয়ার স্যার। এগুলো অসাধারণ। হ্যাঁ, অসাধারণ উত্তরগুলো স্যারের ভঙ্গিমা, কথা বলা স্যার অসাধারণ। স্যার আসলে অনেক কিছু জানা যাচ্ছে। আমাদের আসলে ক্লাসের ভিতরেই অন্তর্ভুক্ত, এরপর অনেক প্রশ্ন অনেকের মেধা থেকে আসছে। তোমরা তো বিএম সাগার স্টুডেন্ট করে উপস্থাপন করতে না থামলে, বিশেষ করে আজকে তোমরা তো বিএম সাগার স্টুডেন্ট। আর তোমাদের সম্মানিত যারা শিক্ষক রয়েছেন, ওনারা কিন্তু মানে আসলে আমি যে মাপের সেই মাপের না। সমস্যা হলো এই জায়গায়। আমি তো গত ক্লাসে বোধহয় একটু বলেছি, আমি ডিগ্রি অনার্স মাস্টার্স এর টিচার। এইখানে আমি তোমাদেরকে পড়াইতেছি একেবারে ইন্টারমিডিয়েটের একদম। আমার পড়ানোর কৌশল আর ওনাদের পড়ানোর কৌশলের মধ্যে রায়তার দিন পার্থক্য হবে। আমার বোঝানোর কৌশল আর অন্য আরেকজন শিক্ষকের বোঝানোর কৌশল
বহুত ডিফারেন্স হবে। বলো নাইম, কিছু প্রশ্ন করতে চাচ্ছ? বলো। না স্যার আমি ক্লিয়ার হয়েছে স্যার, আবার যদি কোনো প্রশ্ন থাকে বলবো ইনশাল্লাহ। আচ্ছা, নেক্সট কেউ? গতকালকে আমার রংপুর স্যার থেকে, মনে করেন অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ড বলো, বলতেছিলেন স্যার, বলেন একটু। রংপুর থেকে স্যার একটা একটু বলেন ছেলে, শুনি। রংপুর থেকে একটা ছেলে কালকে টাকা পাঠিয়েছে আমার মোবাইলে, বিকাশে। ছেলেটা দিনের বেলায় ফোন করেছিল, তখনও বলেছিল স্যার আমি রাত্রে 10টার পরে আপনার টাকা দিব, কারণ আমি হোটেলে কাজ করি, হোটেল কর্তৃপক্ষ আমাকে ছুটি দিচ্ছে না, দিবে না। সত্যি সত্যি রাতে 10টার পরে আবার সে ফোন করেছে এবং 300 টাকা বিকাশে পাঠিয়েছে। তারপরে পাঠানোর পরে বলতেছে স্যার আমি অমুক, আমি স্যার হোটেল থেকে একটু আগে বের হয়েছি, তারপর আপনার কাছে আমি 300 টাকা পাঠালাম স্যার, আমি বাকি 200 টাকা কালকে পাঠাবো। আমি ওর অবস্থা দেখে বা শুনে আমি বললাম যে তোমার আর টাকা পাঠাতে হবে না বাবা, আমি টাকা পেয়ে গেছি, প্রয়োজনে বাকি টাকা আমার পকেট থেকে আমি দিব, তোমার আর টাকা পাঠাইতে হবে না, তুমি পড়াশোনা করো। পরে ওকে আমি সব লিঙ্কটিং সবকিছু কমপ্লিট করে দিয়ে দিছি। ছেলেটা হোটেলে চাকরি করে, তারপরও তার পড়ার এত শখ, এত ইচ্ছা। এই ধরনের ছেলেই তো পৃথিবী খুঁজে, ওদেরকে এই পৃথিবী চায়, এরাই মানুষ হতে পারে। এদের যদি আমরা সামান্যতম উপকার করতে না পারি, তাহলে আমরা কিসের শিক্ষক হলাম? তো ছেলেটা মনে হয় ক্লাস করতে পারবে না বলে দিছে। ছেলেটা আমার ক্লাসটা যদি করতে পারতো, ও আরো ভালো কিছু করতে পারতো, কিন্তু ওর তো পেট চালাইতে হয়, সমস্যার ওই জায়গায়। স্যার আপনাদের মতন মানে আপনাদের মতো হাতে গোনা কিছু টিচার মানে যারা পায় তাদের জন্য অনেক সৌভাগ্য। আর হয়তো আমরাও সেই জায়গা থেকে সৌভাগ্য যে মানে আপনাদের মতো মানে আপনার মতো একজন টিচার লিস্ট পাইছি আর কি এই ক্লাস করতে আসা। মৌসুমী কথা আর একটু বাড়াই বললা না? না না স্যার সত্যি বাড়াই বলি না, না স্যার মানে এটা ও বাড়ায় বলেন আমি না। মানে কি বলবো স্যার, আমিও কিন্তু স্যার অনেক পিছাই গেছি আমার লাইফে, হচ্ছে অনেক মানে ব্যাড এক্সপিরিয়েন্স বলেন, লাইফে অনেক কিছু দিয়ে এতদিনে আমার যে জায়গায় গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল, আর সেই জায়গায় আজকে আমি মাত্র এখানে পড়ে আছি। মানে জীবনের উপর দিয়ে অনেক ঝড় তুফান যাওয়ার পর আবার নতুন করে শুরু করছি। আর এখন যেটা আফসোস লাগতেছে সেটা হচ্ছে এই আপনাদের যদি আরো আমরা একটা মাস আগে পাইতাম, মনে হয় আরো ভালো কিছু করতে পারতাম। একেবারে ঘর মানে পরীক্ষার মানে নাকের সামনে তখন এসে পাইছি যে না এইরকম সাররা পাইছি বা কিছু। আসলে মৌসুমী, এই আর কি মৌসুমীর উত্তর দিচ্ছি। তুমি যে কথাগুলো বললে, আসলে অন্তঃস্থল থেকে আমি তোমার জন্য দোয়া করি, তুমি ভালো কিছু করো, এটা আমি চাই। আবার পাশাপাশি অত্যন্ত দুঃখও পেলাম, তোমার মতো বয়সী আমার মেয়েও আছে ইনশাল্লাহ, আল্লাহ আমারও মেয়ে দিছে, ছেলে দিছে। তবে তোমরা অত্যন্ত কষ্ট করে পড়াশোনা করছো, তোমার মতো আরো কয়েকজন মেয়ে আমাকে ফোন করে টাকা পাঠানোর পর এও বলেছে যে স্যার স্বামী চায় না পড়াশোনা করতে, অনেক কষ্ট করে টাকা পাঠালাম স্যার, একটু আমার দিকে একটু খেয়াল রাখেন। মানে আসলে সত্যি অন্তর থেকে খুব খারাপ লাগে ওই মুহূর্তে এই কথাগুলো শুনলে পরে। একটা মেয়ে একটা ছেলে পড়াশোনা করতে চায়, অথচ তাদের মানে সামর্থ্য তেমন নাই। সেই দৃষ্টিকোণ থেকে বলি যে আমার ছেলে মেয়ের, আমি বললাম সেদিন কালকে বোধহয়, তোমাদের কত সৌভাগ্য। দেখো আমার মেয়ে কিন্তু ওই ছেলেটার, রংপুরের ছেলেটার টাকা নিতে দেয় না, আর তারপর তুমি ওই 200 টাকা তোমার পকেট থেকে তুমি দিয়ে দিবে, ওনার কাছ থেকে তুমি আর টাকা নিবে না। স্যার আমি যদি আমার লাইফ হিস্ট্রিটা একটু যদি বলি আর কি আপনার সাথে, যে আমি যখন এসএসসি পরীক্ষা দিব তার কিছুদিন আমরা 5 বোন, তার মধ্যে আমি বড়, তার আগে মানে আমার বাবা স্ট্রোক করে, যার কারণে হচ্ছে মানে আমাকে আর্লি বিয়ে দিয়ে দেয়। আমার হাজবেন্ড কিন্তু ছিল হচ্ছে ইংলিশে মানে অনার্স মাস্টার্স কমপ্লিট করা, আচ্ছা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। বাট সে এরকম একটা শিক্ষিত মানুষ বা কোনো কিছু, সে আমাকে পরীক্ষা দিতে দিল না বা আমাকে আর পড়ালেখা করতে দিল না। আমার লাইফটা কিন্তু স্যার টোটালি ওখানেই থেমে গেল। ইভেন আমার একটা বেবি আছে, আমার বেবি ক্লাস 3-তে পড়ে, মেয়ে বাচ্চা। মানে বেবির যখন 1.5 বছর তখন আমার ডিভোর্স হয়ে যায়। লাইফের সবকিছু কিন্তু স্যার শেষে, ঠিক আছে। ইভেন আমি মানে মেন্টালি হচ্ছে সিক বা কোনো কিছু, সবকিছু থেকে হচ্ছে ওভারকাম করার জন্য আমি মানে
এই জায়গাটা থেকে পিছায় আছি, এটা আমার নিজের কাছে এত কষ্ট লাগে বা খারাপ লাগে, বা কারোর কাছে আমি বলতে পারি না যে আমি হ্যাঁ অ্যাটলিস্ট এইটুকু পাস আমি করছি, বা এইটুকু আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা এইটুকু। ওই জায়গা থেকে স্যার আমি ফার্স্ট মুক্তে ভর্তি হই, ওখান থেকে হচ্ছে মানে ম্যাট্রিকটা কমপ্লিট করি, দেন হচ্ছে বিএমএ তো ভর্তি হই। বাট তারপরে তো আপনাদের সাথে হচ্ছে সাক্ষাৎ, হয়তো আপনাদের ইউটিউব চ্যানেলটা থাকাতে হয়তো আমাদের অনেকেরই সুবিধা হয়েছে, আর সেই জায়গা থেকে হয়তো আমরা আপনাদের পাইছি। আর আপনাদের মতন টিচার মানে টিচারের হাত আমাদের মাথায় থাকলে হয়তো আমরা একটু ভালো কিছু করতে পারবো এই অল্প সময়, ইনশাআল্লাহ। যদি নিজেদের চেষ্টা থাকে আর কি। অফকোর্স আমার 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 আশীর্বাদ তোমার সাথে থাকবে অলওয়েজ, তোমাদের সকলের সাথে থাকবে। তবে স্পেশালি মৌসুমীর জন্য তুমি আগে তোমার যতদূর ইচ্ছা তুমি চেষ্টা করে যাও, তুমি পারবে। তোমার মেয়ের জন্য দোয়া রইলো। স্যার দোয়া করবেন। আমার মেয়েকে স্যার এটাই বলি যে বাবা মানে একমাত্র পড়ালেখাটাই হচ্ছে নিজের সম্পদ, তাছাড়া নিজের সম্পদ বলে দুনিয়াতে মনে হয় না কোনো কিছু আছে। বাবা মা হয়তো বা ছেলে মেয়ের জন্য অনেক কিছু রেখে যায়, কিন্তু সেটা যদি কেউ ঠিক মতো না রাখে ওটা শেষ হইতে কতক্ষণ, কিন্তু এই সম্পদ শেষ হওয়ার মতো না। 27 সালে বাড়ি থেকে বেরিয়ে আসি মৌসুমী, আমাকেও বের করে দেওয়া হয় 27 সালে। জি স্যার। আজকে কোথায় 27 সাল আর আজকে কোথায় 2021 সাল। রাত আর দিন পার্থক্য, মেধা, জ্ঞান, গরিমা, ধন সম্পদ, রাতারাতি অনেক কিছুতেই সবকিছুতেই পরিপূর্ণ জীবন। অথচ ছোটবেলায় বাইরা বাড়ি থেকে বের করে দেয়। তবে সেটাই আশীর্বাদ, সেটাই আমার জীবনের সবচেয়ে মঙ্গল হয়েছে। নচেত হয়তো বা এই পর্যায়ে আসতে পারতাম না। আজকে বাংলাদেশে তোমাদের মতো অনেক ছেলে মেয়ে হারুন স্যার নামে আমাকে চিনে, এটাই জীবনের সবচেয়ে চরম পাওয়া। আর আমিও চেষ্টা চালিয়ে যাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ার জন্য। কারণ আমার ইউটিউব চ্যানেলে আমি যেভাবে ক্লাস নেই, আমি তো অরিজিনাল অ্যাকাউন্টিং এর টিচার, আমার ক্লাস নেওয়ার মধ্যে আদার চ্যানেলের সাথে মিলবে না। ওনারা তো আমাদের গুলাই কপি করে, দেখা যায় আমার গুলো কপি করে তারা এই করে কণ্ঠ দেয় জাস্ট, কিন্তু আমি তো কণ্ঠ না। আমার ক্লাসটা দেখো, তোমরা দেখলে বুঝতে পারবো যে আমারটা আলাদা কিছু আছে, এক্সেপশনাল। আলাদা কিছু আছে আসলে। স্যার আপনার কাছে আমাদের পড়া বা আপনার সাথে স্যার এতটা কানেকশন স্যার, আসলে আলাদা কিছু আছে, অন্য ধরনের ফ্লেভার। এই জন্যই স্যার, এই জন্যই আপনাদের স্যার আমি স্যার মাসাবি ভাইয়ের এলাকায় থাকি নড়াইলে স্যার। লোহাগাড়া, তোমার নড়াইলে আমি প্রচুর যাতায়াত করি স্যার। তাহলে আসেন স্যার একদিন বেড়াই যান স্যার, আসেন। মাস্টাফির বাড়ির কাছে আমার বাইরের বাড়ি, আমি গেলে তোমার ফোন করব। তোমার লোহাগাড়া, দেখ আলহামদুলিল্লাহ। তোমার স্যার নড়াইল ভিক্টোরিয়া কলেজ, নড়াইল লোহাগড়া স্যার। আমি লোহাগড়া স্যার। আমি হ্যাঁ স্যার ভিক্টোরিয়া কলেজ চিনি স্যার। হ্যাঁ, আমি আমার বাইরের বাড়ি আছে ভিক্টোরিয়া কলেজের পাশেই, অর্থাৎ মাস্টাফির বাড়িতে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল, বাড়িঘর দেখেছি আর কি ফাঁকের থেকে, ওই কাছের থেকে আর কি। তাইলে তো আপনি আমার খুব কাছের লোক, তাইলে তো খুব আপনি কাছের লোক সেই হিসেব করলে স্যার আপনি তো খুব কাছের লোক। সবারই কাছের লোক, দেখা যায় একদিন ইনশাল্লাহ। এই নাইম কোশ্চেন করো, তুমি নাইম বলে ফেলো। স্যার কোশ্চেনটা হচ্ছে স্যার একটা আপনার ভাই আপনি কিছু কোশ্চেন করেন ভাই, আমরা একটু শুনি। স্যার গত ক্লাসে একটা আবেদন এন্ট্রি দেখছি, ওইটা হচ্ছে স্যার হিসাব নিরীক্ষার কাজের মাধ্যমে নগদ প্রাপ্তি 12,000 টাকা। হ্যাঁ, আর হিসাব নিরীক্ষার কাজটা কি স্যার, এটা আমি বুঝতেছি না। হিসাব নিরীক্ষার কাজ বলতে আমরা পৃথিবীতে মানুষকে সেবা দিয়ে থাকি দুই ভাবে। এক, স্যার যেমন আমি তোমাকে পড়ায় অর্থ উপার্জন করতেছি স্যার, এখানে কিন্তু আমি তোমার কাছে কোনো পণ্যদ্রব্য বিক্রি করে নাই, করছি? নো স্যার। আমি তোমাদের কাছে সেবা বিক্রি করে অর্থ উপার্জন করতেছি। জি স্যার। আমার বাসায় আমি ব্যাচ পড়াই, এক এক ব্যাচে 30 জন 32 জন করে ছেলে মেয়ে বসে, প্রতিজন 500 টাকা বেতন। 30 জন বসলে 1 ঘন্টায় আমার টাকা আসে 15,000। কালকে আবার অন্য 30 জন আসবে, তার মানে আবার আরেক ঘন্টায় টাকা আসবে 15,000, অর্থাৎ ঘন্টায় 30,000। এইটা যে টাকাটা আমি উপার্জন করতেছি, একজন ডাক্তার তার রোগী দেখে ফিস নিয়ে অর্থ উপার্জন করতেছে, একজন ইঞ্জিনিয়ার সে সুন্দর সুন্দর নকশা করে দিয়ে গাড়ির নকশা করে দিয়ে অর্থ উপার্জন করতেছে, একজন উকিল সে মক্কেলদের সেবা দিয়ে অর্থ উপার্জন করতেছে।
এটাকে বলা হয় সেবা আয়। স্যার সেবা আয়। আবার জি স্যার যে দোকানদারের কাছ থেকে তুমি পণ্য দ্রব্য ক্রয় করতেছো সেও কিন্তু অর্থ উপার্জন করতেছে, তারটা হলো পণ্য বিক্রয় আয়। অর্থাৎ জি স্যার পৃথিবীতে মানুষ অর্থ উপার্জন করে দুই ভাবে, এক পণ্য দ্রব্য বিক্রি করে, দুই সেবা বিক্রি করে। আমরা যারা সেবা বিক্রি করে অর্থ উপার্জন করি তাদেরটা নগদান হিসাব ডেবিট, যদি নগদে পেয়ে থাকি সেবার টাকাটা নগদান হিসাব ডেবিট হয়, সেবা আয় ক্রেডিট হয়। এবার সেবা আয়ের তো একটা ধরন আছে, যদি সেবা আয়ের নামটা থাকে তাহলে ওই আয়ের নামটা লিখে দিতে হয়। যেমন জি স্যার। তুমি প্রশ্ন করেছো নিরীক্ষা, একজন জি স্যার। আমাদের কমার্সের সবচেয়ে বড় সার্টিফিকেট যিনি, তারা হলেন সিএ পাস, চার্টার অ্যাকাউন্টেন্ট। তারা যে ফার্মগুলো স্থাপন করে সেই ফার্মগুলোর থেকে তারা যে সেবাটা দিয়ে থাকে তাদের সেবার নাম হলো নিরীক্ষা সেবায়। অর্থাৎ তারা বিভিন্ন কোম্পানির ওই হিসাব নিকাশ কার্যক্রম গুলো পরীক্ষা নিরীক্ষা করে দেয়, ওইখান থেকে যে অর্থ উপার্জন করে তার নাম হয় নিরীক্ষা আয়। স্যার থ্যাংক ইউ স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, নেক্সট কোশ্চেন। নাইম ভাই কিছু বলেন। নাইম ভাই, নাহিন ভাই, নাহিন খান ভাই তো শুধু শোনেন, একটু কিছু বলেন আজকে। মুন্নি কি চলে গেছে? মুন্নির কোনো কোশ্চেন নেই? তাসনুবা, তাসনুবা আজকে একটা প্রশ্ন করো নাই। রুহুল আমিন, আমি আসলে কি বলবো স্যার, অ্যাকচুয়ালি আর এগুলা কথা না বললে ভালো হয়, কারণ আমার সত্যি অনেক কষ্ট লাগতেছে। মানে আমি আসলে এগুলা বিষয়ে আমি বেশি স্যার না বললে ভালো হয়। আচ্ছা থ্যাংক ইউ, ঠিক আছে, ঠিক আছে। স্যার, কারণ আমার স্যার মানে কষ্ট আসলে বেশি সহ্য না, মানে কি কারো কিছু শুনলে স্যার অনেক আসে আর কি। ঠিক আছে, তুমি ধৈর্য ধরো। তাসনুবা, আর আমি সবটা ভালোভাবেই বুঝি, এই জন্য কিছু জিজ্ঞেস করি না। সবটা ভালোভাবে বুঝো না? বুঝি বুঝি। ও বুঝো, আমি আর মনে করছি ভালোভাবে বুঝো না এই জন্য কিছু বলো না, কিন্তু বলতে হবে তো। তুমি একটা আমি মানুষের, সবটা আপনি পড়ান তুমি প্রশ্ন করলে তো, দ্বাদশ শ্রেণী থেকে আপনি তুমি প্রশ্ন করলে তো আমাদের সুবিধা। স্যার আমি গিয়া এই যে আবেদন পারি, ভালো কমার্স নিয়ে পড়ছি 9-10-এ, তো এটা আপনি যেটা পড়ান আরো ভালো করে বুঝি, এই জন্য কোনো প্রবলেম হয় না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আব্দুল মালিক, জি স্যার। তোমার রোল নাম্বার কত? ছিলাম। 1006 নাকি তোমার রোল? নাকি তোমার তো আমি ভুলে স্যার গেছি। 1006 রোল নাম্বার তো মনে আছে, দেওয়া যায়। আসলে বুড়ো হয়ে গেছি তো, নাম্বার মনে মনে থাকে আছে। না, তাও নাম্বারটা মনে আছে। হ্যাঁ বলো, তুমি তো কিছু। স্যার আমি অনেক প্যারায় আছি স্যার, আপনার ক্লাস করি ফাঁকে ফাঁকে, আবার নিজের কাজও করতেছি। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। সব বিপদ আপদ আসলে তোমাদের, তোমাদের এই অবস্থাগুলো দেখতে। যারা করে আসলে, যারা সংসার নিয়ে পড়ে থাকে তাদের একটা প্যারা থাকে, যারা চাকরি বাকরি করে পাশাপাশি পড়াশোনা করে তাদেরও আমি মনে করি ঝামেলাই। কারণ ঝামেলাই আসলে। অফিসে থাকি ভাবলাম অফিসেরটা অফিসে, কিন্তু বাসায় আসার পরও অফিসের প্যারাটা রয়ে যায়। কালকে অডিট আল্লাহ আল্লাহ করতেছি, সেগুলো হিসাব কিতাব ওই করতেছি, এদিকে আবার আপনার কাজ করতেছি। এই এই অডিটের বাংলায় নিরীক্ষা কে প্রশ্ন করেছিল জানি? স্যার আমি বুঝছিলাম স্যার। নাইম ভাই হ্যাঁ করছিল। নাইম, এই যে অডিট বলছে, অডিট শব্দটা, অডিট মানে হলো নিরীক্ষা। জি স্যার। অডিটের বাংলা হলো নিরীক্ষা। এন্ড্রি রুজ নাম লেখে না, মুক্তা দেখা যাচ্ছে, মুক্তা খান। মুক্তা খান, তোমার কোনো কোশ্চেন নেই? তোমার কোনো কোশ্চেন নেই? জি না স্যার, আমি তো স্যার 9-10-এ হিসাব বিজ্ঞান নিয়ে পড়ছি, এই জন্য স্যার আপনি যেটা বললেন এটা ভালোভাবে বুঝে প্রশ্ন করছি। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। মবিনুর রহমান, এমডি মইনুর রহমান, মবিনুর রহমান বোধহয়, উনিও কোনো কিছু বলেন না। রাগ করছো নাকি তুমি? মবিনুর রহমান, ওনার পরিচয়টা একটু দিলে ভালো হতো। মুবিনুর রহমান কি শুনতে পাচ্ছ না? মুবিনুর রশিদ, রাহুল রবি নাকি রাহুল? ও ইয়ার মুবিনুরের মাইক্রোফোন নাই বলছে। কেন, তুমি এমনি কথা বললে আসে না কিছু সাউন্ড?
আচ্ছা যাক, তোমাদের সাথে অনেক কথা বললাম, একদম ব্যক্তিগত পর্যায়ের কথাবার্তা বলে ফেললাম, তোমাদের কাছ থেকেও শুনলাম, আসলে ভালো লাগলো খারাপও লাগলো, সবকিছু মিলে তারপরেও তো আমরা একটা অভিজ্ঞতা অর্জন করলাম, কে কোন অবস্থায় আছে এটা তো জানতে পারলাম, এটা সবচেয়ে বড় একটা পাওয়া। জানলাম মৌসুমীর কি অবস্থা, জানতে পারলাম নাহিন একজন মানে কি বলবো, ও তো মানুষের কষ্ট সহ্য করতে পারে না এরকম একটা ছেলে। আপন মুন্সি, বাড়ি নড়াইল, মাস্টাফি বিন মুর্তজার লোকজন, ওর কথাবার্তা ভালো, স্টেটকার বেশ প্রশ্ন করতে পারে। তাসনুবার কথা শুনলাম, সম্ভবত নবম শ্রেণী থেকে কমার্স ছিল। অ্যান্ডি রোজ একই রকম কথা। আব্দুল মালিক মনে হয় খুব ব্যস্ত চাকরিজীবী। রাহুল রবি কিছু বললো না। নাইম তো কথা শুনেছি। আমরা পার্টিসিপেন্ট আজকে এত কম উপস্থিত, বর্তমানে 11 জন ছিলাম, কিন্তু শুরুতে বোধহয় 23 জনের মতো। আচ্ছা, তাহলে আমরা ক্লাস অফ করে দেই এখন, যদি কোনো কোশ্চেন না থাকে। দেখা হবে পরবর্তী ক্লাসে, আল্লাহ হাফেজ, নাকি? স্যার ওকে। হ্যাঁ, সবাই ভালো হ্যাঁ থাকবেন। স্যার, হ্যাঁ হ্যাঁ, স্যার আপনি খুদা ভালো হাফেজ। থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।